তো বন্ধুরা, আমরা যে 60 দিনের একটা টার্গেট রেখেছি, এই 60 দিনে আমি যে ক্লাসগুলো তোমাদেরকে করাচ্ছি এবং যে পিডিএফগুলো দিচ্ছি, এই 60টা দিন তুমি যদি খুব ভালো করে মনোযোগ সহকারে পড়ে নিতে পারো, খুব সহজেই তুমি ডব্লিউবিপির এক্সামটা ক্র্যাক করতে পারবে। এবার অনেকেই বলছে দাদা আমি কেপির জন্য পড়ছি, এবার এগুলো পড়লে কি হবে? কেন হবে না? 100% হবে। কারণ ডব্লিউবিপি আর কেপির সিলেবাসটা অনেকটা একই রকমের। এই যে 60 দিনের যে ক্লাসগুলো আমি টার্গেট অনুযায়ী যে ক্লাসগুলো করাবো, এগুলো খুব ভালো করে পড়ে নেবে। এবং যারা আমাদের টেলিগ্রামের সঙ্গে যুক্ত আছো, তোমরা টেলিগ্রাম থেকে সমস্ত কিছুর পিডিএফগুলো ডাউনলোড করে সেগুলো রিভিশন করে নেবে বারবার করে। বুঝতে পারছো? এবার দেখো, আজকে হচ্ছে আমরা ডে 2, মানে ডে 1-এর ক্লাসটা আমাদের হয়ে গেছে। আজকে ডে 2-র আমরা দেখব কারেন্ট অ্যাফেয়ার্স থেকে স্পোর্টস থেকে গুরুত্বপূর্ণ 20টা প্রশ্ন দেখব। জিকে টপিক থেকে আমরা ন্যাশনাল মুভমেন্ট অর্থাৎ জাতীয় আন্দোলন থেকে বেশ কিছু প্রশ্ন দেখে নেব এমসিকিউ টাইপের, কারণ আগের দিন আমরা জাতীয় আন্দোলনের ক্লাসটা করেছি, আর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়ে গেছে বলে আমি সেগুলো আজকে এমসিকিউ টাইপের মাধ্যমে করিয়ে দেবো। ঠিক আছে? ম্যাথের থেকে আজকে আমরা দেখব সরলীকরণের অর্থাৎ সিম্পলিফিকেশনের পার্ট 2টা দেখব। ঠিক আছে? কারণ প্রিভিয়াসের প্রশ্নগুলো আগের দিন আমরা করেছি, আর আজকে দেখব যে মোস্ট এক্সপেক্টেড ভিভিআই প্রশ্ন, যেগুলো করলে পরেই আজকে তোমার সিম্পলিফিকেশন এই টপিকটা কমপ্লিট হয়ে যাবে। জিআই থেকেও আমরা নাম্বার সিরিজ দেখব। নাম্বার সিরিজ থেকে তোমার হচ্ছে যে টাইপের প্রশ্নগুলো আর বাকি রয়েছে, আগের দিন তো আমরা প্রিভিয়াসের করলাম, তাহলে সেগুলো করলে পরেই পার্ট 2টা আর কি আমাদের এই নাম্বার সিরিজ জিআই এই চ্যাপ্টারটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পারছো? আর জিকে প্রিভিয়াসের জন্য তো আমরা দেখবই যে 2023-এর যে কলকাতা পুলিশ কনস্টেবলের সেখানকার 5টা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখবো, এবং সেই 5টা প্রশ্ন কি, সেই 5টা প্রশ্ন সম্পূর্ণ ডিটেলস আমরা পড়ে নেওয়ার চেষ্টা করব। বুঝতে পারলে বস? এবার দেখো, আমি একটা কথা বলে দিই, যারা আমাদের টেলিগ্রামের সঙ্গে যুক্ত আছো, এবার দেখো কোনো একদিন ধরো আমি কোনো ক্লাস করালাম না, বা কোনো কারণবশত যদি না করাতে পারি, তাহলে পরে তোমরা যারা টেলিগ্রামে যুক্ত হবে তোমরা কিন্তু টাইম মতো পিডিএফগুলো পেয়ে যাবে। ঠিক আছে? আর যারা যুক্ত নেও তোমাদের কিন্তু একটু প্রবলেম হয়ে যাবে, সেদিনকার পিডিএফটা তোমরা নাও পেতে পারো, মানে পড়াটা। সেই জন্য বলছি, যারা এখনও আমাদের টেলিগ্রামের সঙ্গে যুক্ত হওনি, অবশ্যই আমাকে এসএমএস করবে। দেখো আমি নাম্বারটা বলে দিচ্ছি, 6296053459। এই নাম্বারে আমাকে এসএমএস করবে, আর আমি মূল্য রেখেছি 199 টাকা। তার বিনিময়ে আমি তোমাকে সেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত করিয়ে দেবো। সেখান থেকে তুমি সমস্ত কিছুর পিডিএফ পাবে, তার সাথে সাথে 60 দিনে 7টা মিনি মক টেস্ট পাবে, এবং 20টা মোস্ট এক্সপেক্টেড এক্সাম রিলেটেড, মানে এক্সামে যেরকম টাইপের পরীক্ষা মানে প্রশ্ন আসে সেই টাইপের উপর ভিত্তি করে আমি 20টা মোস্ট ভেরি ইম্পর্টেন্ট ফুল মক টেস্ট রেখেছি, সেগুলো পাবে প্রতি 3 দিন অন্তর অন্তর। ঠিক আছে? চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। আচ্ছা, তাহলে এবার দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ 20টা প্রশ্ন আমরা একটু আলোচনা করে নিই। দেখো, প্রথম প্রশ্ন বলছে যে রিয়াল মাদ্রিদ কোন দলকে হারিয়ে 15তম ইউইএফএ চ্যাম্পিয়ন্স লিগ 2024-এর শিরোপাটা জিতেছে? মাথায় রাখবে, রিয়াল মাদ্রিদ বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে 15তম ইউইএফএ চ্যাম্পিয়ন্স লিগ 2024-এর শিরোপাটা জিতে নিয়েছে। এবার পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে কোন দল 15তম ইউইএফএ চ্যাম্পিয়ন্স লিগ 2024-এর শিরোপা জিতেছে? রিয়াল মাদ্রিদ। বুঝতে পারলে? এগুলো কিন্তু মাথায় রাখবে। পরে প্রশ্ন বলছে অ্যানাবেল সাদারল্যান্ড ফেব্রুয়ারি 2024-এর জন্য আইসিসি মহিলা খেলোয়াড়ের সেরা পুরস্কারে নির্বাচিত হয়েছেন, তিনি কোন দেশের? তাহলে অ্যানাবেল সাদারল্যান্ড, তিনি অস্ট্রেলিয়ার বাসিন্দা। মাথায় রাখবে, কেমন? পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে যে ফেব্রুয়ারি 2024-এর জন্য আইসিসি মহিলা খেলোয়াড়ের সেরা পুরস্কারে নির্বাচিত হয়েছে নিম্নের কোন ব্যক্তি? অ্যানাবেল সাদারল্যান্ড। কেমন? পরে প্রশ্ন বলছে দেখো যে 2024-এর ব্যাচ, মানে 2024 অনুযায়ী ওপেন চ্যালেঞ্জার স্কোয়াশ টাইটেলের একক শিরোপা কে জিতেছে? তাহলে 2024-এর ওপেন চ্যালেঞ্জার স্কোয়াশ টাইটেলের একক শিরোপা জিতেছে ভি সেন্থিল কুমার। ঠিক আছে? বলছে যে ভারত কোন শহরে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপ 2025-এ আয়োজন করবে? গুয়াহাটিতে। কি বললাম? ভারত গুয়াহাটিতে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপের আয়োজন করতে চলেছে 2025-এ। পরে প্রশ্ন দেখো, 2024 মাদ্রিদ ওপেনে মহিলাদের একক শিরোপা জিতেছেন বিশ্বের 1 নম্বর মহিলা টেনিস খেলোয়াড় ইগা সুয়াতেক, তিনি কোন দেশের? তাহলে যে ইগা সুয়াতেক, তিনি হলেন পোল্যান্ডের বাসিন্দা। মাথায় রাখবে, খুব ভালো প্রশ্ন, যে 2024-এর মাদ্রিদ ওপেনে মহিলাদের একক শিরোপা জিতেছেন কে? বিশ্বের 1 নম্বর মহিলা
টেনিস খেলোয়াড়, তাহলে ইগা সোয়াতেক কোন খেলার সঙ্গে যুক্ত? টেনিস খেলার সঙ্গে যুক্ত। কোন দেশের বাসিন্দা? পোল্যান্ডের বাসিন্দা। কেমন? পরের প্রশ্ন দেখো, বলছে যে মুম্বাই সিটি এফসি মোহনবাগান সুপার জায়ান্টকে 3-1 মানে 3-1 গোলে আর কি পরাজিত করে এবং তাদের ড্যাশ ইন্ডিয়ান সুপার লিগ 2023-24 ফাইনাল জিতেছে। তাহলে এটা হচ্ছে মুম্বাই সিটি এফসিদের দ্বিতীয়তম। ঠিক আছে, অপশানগুলো নেই, আমি মানে জাস্ট অ্যান্সারটা বলে দিচ্ছি, দ্বিতীয়তম মাথায় রাখবে। পরের প্রশ্ন দেখো, বলছে যে কোন দেশ দ্বিতীয়বার পুরুষদের IFC অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ 2024 জিতেছে? জাপান। মাথায় রাখবে যে জাপান পুরুষদের IFC অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ 2024 জিতেছে। বলছে দেখো, নিচের কোনটি 36তম স্প্যানিশ লিগ শিরোপা জিতেছে? রিয়াল মাদ্রিদ 36তম স্প্যানিশ লিগের শিরোপাটা জিতেছে। বলছে ফাইনালে পাকিস্তানকে হারিয়ে জাপান তার প্রথম সুলতান আজলান শাহ ট্রফি জিতেছে। তাহলে সুলতান আজলান শাহ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? হকি খেলার সঙ্গে যুক্ত। মাথায় রাখবে, সুলতান আজলান শাহ ট্রফি হকির সঙ্গে যুক্ত। ভারত 1985-তে, 91-এ, 95-এ, 2009, 2010 সালে পাঁচবার মাথায় রাখবে যে এইটা, যে ভারত 5বার সুলতান আজলান শাহ ট্রফি জিতেছে। দেখো পরের প্রশ্ন বলছে কি, যে দোহা ডায়মন্ড লিগে ড্যাশ সেরা থ্রো করে দ্বিতীয় স্থানে রয়েছে নীরজ চোপড়া। মাথায় রাখবে, দোহা ডায়মন্ড লিগে 88.36 মিটার সেরা থ্রো করে দ্বিতীয় স্থানের অধিকারী হলেন নীরজ চোপড়া। পরের প্রশ্ন বলছে ভারতের 85তম দাবা গ্র্যান্ড মাস্টারকে? পি শ্যাম নিখিল। প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য দেখো তোমাকে বাইরে কোথাও যেতে হবে না, আমি কারেন্ট অ্যাফেয়ার্স যেভাবে করাচ্ছি, তুমি শুধু ডব্লিউবি বলে কথা নয়, কারেন্ট অ্যাফেয়ার্স তো কারেন্ট অ্যাফেয়ার্স, ডব্লিউবির সামনে যত কিছুর পরীক্ষা আছে, ঠিক আছে, সবগুলোই কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সেই চলবে। এই জন্য বলছি যে প্রত্যেকটা ক্লাসের খুব ভালো মহত্ব রয়েছে, তুমি একটু কষ্ট করে ভালো করে ক্লাসগুলো করবা। তাহলে এখানে মাথায় রাখবে ভারতের 85তম দাবা গ্র্যান্ড মাস্টার পি শ্যাম নিখিল। বলছে কতজন ভারতীয় রেসলার প্যারিস অলিম্পিক 2024-এর জন্য যোগ্যতা অর্জন করেছিল? 6জন। মাথায় রাখবে 6জন ভারতীয় রেসলার প্যারিস অলিম্পিক 2024-এর জন্য যোগ্যতা অর্জন করেছে। দেখো তারপরে বলছে পুরুষদের জ্যাভলিন থ্রোতে ড্যাশ মিটার থ্রো করে অলিম্পিক চ্যাম্পিয়ন নীরজ চোপড়া ফেডারেশন কাপ 2024-এ স্বর্ণপদক জিতেছে। এখানে মাথায় রাখবে 82.27 মিটার। তাহলে পুরুষদের জ্যাভলিন থ্রোতে 82.27 মিটার থ্রো করে অলিম্পিকে তোমার চ্যাম্পিয়ন হয়েছে নীরজ চোপড়া, আর ফেডারেশন কাপ 2024-এ জিতে মানে স্বর্ণপদক লাভ করেছে। বুঝতে পারলে? দেখো পরের প্রশ্ন কি বলছে, যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তার ক্যারিয়ারে চতুর্থবারের মতো ফোর্বসের সর্বোচ্চ অর্থ প্রদানকারী ক্রীড়াবিদের তালিকার শীর্ষে রয়েছেন। তিনি কোন দেশের আর কি, মানে মোদ্দা কথা যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কোন দেশের বাসিন্দা? পর্তুগাল। মাথায় রাখবে পর্তুগাল। বলছে বার্ষিক ফিফা কংগ্রেস, কি বলছে, বার্ষিক ফিফা কংগ্রেসে কোন দেশ 2027-এ মহিলা বিশ্বকাপ আয়োজনের বিড দিয়েছে? ব্রাজিল। খুব ভালো প্রশ্ন, মাথায় রাখবে, বার্ষিক ফিফা কংগ্রেসে ব্রাজিল 2027-এর যে মহিলা বিশ্বকাপের আয়োজন হবে তার বিড দিয়েছে। কেমন? দেখো বলছে জুন 2024 সালে সৌরভ শর্মা সুইজারল্যান্ডের ওয়ার্ল্ড প্যারা অ্যাথলিট গ্র্যান্ড প্রিক্সে 2টি স্বর্ণপদক জিতেছেন। তা তিনি কোন রাজ্যের? মাথায় রাখবে যে সৌরভ শর্মা তিনি হচ্ছেন হিমাচল প্রদেশ রাজ্যের বাসিন্দা। কি বললাম? হ্যাঁ, এক মিনিট, দেখো এই সৌরভ শর্মা তিনি হচ্ছেন হিমাচল প্রদেশের বাসিন্দা। আর মাথায় রাখবে যে ওয়ার্ল্ড প্যারা অ্যাথলিট গ্র্যান্ড প্রিক্সে 2টি স্বর্ণপদক জিতেছেন তিনি। ঠিক আছে, পরে প্রশ্ন বলছে কাজাখস্তানে বলছে কাজাখস্তানের এলার্ট কাপ 2024-এর নিচের কে স্বর্ণপদক জিতেছে? মাথায় রাখবে যে নিখাত জারিন। ঠিক আছে, কাজাখস্তানের এলার্ট কাপ 2024-এর স্বর্ণপদক জিতেছে নিখাত জারিন। দেখো পরের প্রশ্ন কি বলছে, নিচের কোন দেশ IFC মহিলা এশিয়ান কাপ 2029-এরটা আয়োজন করবে? অস্ট্রেলিয়া। মাথায় রাখবে যে অস্ট্রেলিয়া IFC মহিলা এশিয়ান কাপ 2029-এ
আয়োজন করবে। বলছে দীপা কর্মকার, দেখো 39 নম্বর প্রশ্নটা বলছে দীপা কর্মকার কোন খেলার সঙ্গে যুক্ত, খুব ভালো একটা পয়েন্ট মাথায় রাখবে, দীপা কর্মকার জিমন্যাস্টিকের জন্য মানে সাথে আর কি সম্পর্কিত। মাথায় রাখবে এই দীপা কর্মকারই হচ্ছে প্রথম ভারতীয় জিমন্যাস্ট যিনি উজবেকিস্তানের তাশকন্টে এশিয়ান চ্যাম্পিয়নশিপ 2024-এর কোনো একটা ইভেন্টে তোমার হচ্ছে স্বর্ণপদক জিতেছেন। খুব ভালো একটা প্রশ্ন। দীপা কর্মকার জিমন্যাস্টিকের সঙ্গে যুক্ত, আর তিনি ভারতের প্রথম একজন মহিলা ব্যক্তি, মানে প্রথম ভারতীয় মহিলা যিনি উজবেকিস্তানের তাশকন্ডে এশিয়ান চ্যাম্পিয়নশিপ 2024-এর একটি ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন। দেখো শেষের প্রশ্নটা বলছে KF1 মোনাকো গ্র্যান্ড পিক্স 2024-এ জিতেছে। তাহলে F1 মোনাকো গ্র্যান্ড পিক্স, ঠিক আছে, এগুলো মাথায় রাখবে। জাপানিজ গ্র্যান্ড পিক্স আছে, আরও নানা রকমের গ্র্যান্ড পিক্স রয়েছে, সেগুলো কিন্তু প্রত্যেকটাই মাথায় রাখবে যে মোনাকো গ্র্যান্ড পিক্স 2024-এ জিতেছে চার্লস লে ক্লার্ক, ঠিক আছে, নামটা একটু মাথায় রাখবে, চার্লস লে ক্লার্ক। তাহলে এইভাবে কারেন্ট অ্যাফেয়ার্স দেখো 20টা প্রশ্ন খুব সহজেই কিন্তু আমি একটু বলে দিলাম। এবার তুমি চটপট পিডিএফটা নিয়ে রিভিশন করে নেবে সারাদিনে যখন পারো, 10 মিনিট বেশি সময় লাগবে না। চলো এবার আমরা জিকে দেখে নেব টপিকটা। জিকে টপিক থেকে ন্যাশনাল মুভমেন্ট অর্থাৎ জাতীয় আন্দোলনের পার্ট 1টা কিন্তু আমরা আগের দিন করে নিয়েছি, আজকে আমরা পার্ট 2টা দেখব। আর আজকে আমরা এখানে 30টা এমসিকিউ টাইপের প্রশ্ন রেখেছি যেগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র, ঠিক আছে, এগুলো ভালো করে মাথায় রাখার চেষ্টা করবে। দেখো প্রথম প্রশ্ন বলছে যে কোন মহিলাকে ভারতীয় বিপ্লবের জননী বলা হয়, বলে ফেলো যে ভারতীয় বিপ্লবের জননী বলা হয় কাকে, মাথায় রাখবে মাদাম কামা। মাদাম কামাকে ভারতীয় বিপ্লবের জননী বলা হয়ে থাকে। বলছে কোন সালে মহাত্মা গান্ধী গুজরাটের খেদা জেলায় কৃষকদের সমর্থনে একটি সত্যাগ্রহের আয়োজন করে, সেটা কোন সালে, গুজরাটের খেদা জেলায়। তাহলে কত, তুমি বুঝতেই পারছো যে 1918। মাথায় রাখবে যে 1918 সালে মহাত্মা গান্ধী গুজরাটের খেদা জেলায় কৃষকদের সমর্থনে একটি সত্যাগ্রহের আয়োজন করেছিলেন। বলছে লালা হরদয়াল নিজের কোন সংগঠনের সাথে যুক্ত ছিলেন, লালা হরদয়াল তিনি গদর পার্টির সঙ্গে যুক্ত ছিলেন, মাথায় রাখবে। বলছে নিম্নলিখিত কোন আইনকে মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার বলা হয়, এই যে 4টে আইনের মধ্যে কোন আইনকে মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার আইন বলা হয়, ভারত সরকার আইন 1919, মাথায় রাখবে ভারত সরকার আইন 1919কে মন্টেগু চেমস্ফোর্ড সংস্কারও বলা হয়ে থাকে। বলছে কোন আন্দোলনে মহিলারা বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিলেন, বলো কোন আন্দোলনে মহিলারা বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দেয়, বারদৌলি সত্যাগ্রহের সময়, মাথায় রাখবে বারদৌলি সত্যাগ্রহের সময় মহিলারা বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিলেন, যাকে সর্দার বল্লভভাই প্যাটেল বলা হয়। দেখো বলছে নিম্নলিখিত কোন স্বাধীনতা সংগ্রামী মতিলাল নেহেরুর সঙ্গে স্বরাজ পার্টির সহ প্রতিষ্ঠাতা ছিলেন, ভালো প্রশ্ন, মাথায় রাখবে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ভালো প্রশ্ন। আমি বারবার করে বলছি যেগুলো করাচ্ছি এই ক্লাসগুলো কন্টিনিউ করো, দেখবা আর কোনো কিছু তোমাকে এক্সট্রা পড়তে হবে না। বলছে কোন স্বাধীনতা সংগ্রামী মতিলাল নেহেরুর সঙ্গে স্বরাজ পার্টির সহ প্রতিষ্ঠাতা ছিলেন, বলো কী হবে সঠিক উত্তর, মাথায় রাখবে চিত্তরঞ্জন দাস, অপশান 2 এখানে সঠিক উত্তর, চিত্তরঞ্জন দাস স্বরাজ পার্টির সহ প্রতিষ্ঠাতা ছিলেন। আচ্ছা বলছে দেখো পরের প্রশ্ন, হ্যাঁ বলছে যে ভারতীয় সিভিল সার্ভিসে যোগদানকারী প্রথম ভারতীয়কে, বলো একটা ইজি প্রশ্ন, এগুলো কিন্তু একদম ইজি প্রশ্ন। তাহলে ভারতীয় সিভিল সার্ভিসে যোগদানকারী প্রথম ভারতীয়, দেখো 4টে অপশনের মধ্যে বলে ফেলো সঠিক উত্তর কী হবে, সত্যেন্দ্রনাথ ঠাকুর হলেন ভারতীয় সিভিল সার্ভিসে যোগদানকারী প্রথম ভারতীয়। বলছে ব্রিটিশদের কোন আইন অনুযায়ী পরোয়ানা ও বিচার ব্যতীত কাউকে গ্রেপ্তার করার ক্ষমতা দেওয়া হয়েছিল, ব্রিটিশদের কোন আইন অনুযায়ী পরোয়ানা ও বিচার ব্যতীত কাউকে গ্রেপ্তার করার ক্ষমতা দেওয়া হয়েছিল, কোন আইন অনুযায়ী, মাথায় রাখবে রাওলাট আইন 1919 অনুযায়ী, ঠিক আছে, অপশান 2 এখানে সঠিক উত্তর। বলছে 1933 সালে পাকিস্তান জাতীয় আন্দোলনের সদস্যদের মধ্যে কে পাকিস্তান নামটি তৈরি করেছিল, 1933 সালে পাকিস্তান জাতীয় আন্দোলনের সদস্যদের মধ্যে পাকিস্তান নামটি তৈরি করেছিলেন কে, বলো, মাথায় রাখবে চৌধুরী রহমত আলী, চৌধুরী রহমত আলী পাকিস্তান নামটা তৈরি করেছিলেন। বলছে ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের আইন সদস্য হওয়া প্রথম ভারতীয়কে, বলছে ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের আইন সদস্য হওয়া প্রথম ভারতীয় কে ছিলেন,
সত্যেন্দ্র সিনহা, অপশান 4 এখানে সঠিক উত্তর সত্যেন্দ্র সিনহা। বলছে নিম্নলিখিতের মধ্যে কে প্রথম ভারতীয় নাগরিক যিনি ব্রিটিশ ইন্ডিয়ান মেডিকেল সার্ভিসে যোগদান করেছিলেন? বলো, ব্রিটিশ ইন্ডিয়ান মেডিকেল সার্ভিসে যোগদান করেছিলেন প্রথম কোন ভারতীয় নাগরিক? মাথায় রাখবে সুরজ কুমার চক্রবর্তী। খুব ভালো প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই টাইপের প্রশ্ন কিন্তু এখনকার সময় পরীক্ষায় আসে। ওই ইজি টাইপের পরীক্ষায় প্রশ্ন কিন্তু আসবে না যে ভারতে সিভিল সার্ভিসে যোগদানকারী প্রথম ভারত থেকে, এগুলো ইজি টাইপে চলে আসে। একটু মডারেট লেভেলে তোমাকে যেতে হবে। আর যেহেতু ডব্লিউবিতে এবারে একটাই এক্সাম, কোশ্চেনের লেভেল কিন্তু বস এবার একটু মডারেট টু টাফ লেভেলের হবে, সেই জন্য ভালো করে নিজেকে তৈরি করে নাও। তাহলে এখানে মাথায় রাখবে যে নিম্নলিখিত কোন প্রথম ভারতীয় নাগরিক কে? সুরজ কুমার চক্রবর্তী, যিনি ব্রিটিশ ইন্ডিয়ান মেডিকেল সার্ভিসে যোগদান করেছিলেন। বলছে দেখো, মহাত্মা গান্ধী জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের বিরুদ্ধে কোন অভিযানে ডাক দিয়েছিল? বলো, ইজি প্রশ্ন একটা, সঙ্গে সঙ্গে তুমি অ্যান্সার করতে পারবে যে মহাত্মা গান্ধী জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন। বলছে নিম্নলিখিত কোনটি বিপিন চন্দ্র পাল প্রতিষ্ঠিত এবং পরে অরবিন্দ ঘোষ দ্বারা কি বলছে সম্পাদিত একটি সাপ্তাহিক সংবাদপত্র? তার মানে বিপিন চন্দ্র পাল প্রতিষ্ঠা করেছিলেন কোনটা? তুমি সঙ্গে সঙ্গে দেখেই বলতে পারবে যে বন্দে মাতরম। মাথায় রাখবে যে বিপিন চন্দ্র পাল বন্দে মাতরম এই সংবাদপত্রটি প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু পরবর্তীকালে এই প্রতিষ্ঠাটা অরবিন্দ ঘোষের দ্বারা সম্পাদিত করা হয়েছিল। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। বলছে নিম্নলিখিত স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে কে জেনারেল ডায়ারকে হত্যার জন্য অভিযুক্ত ছিলেন? বলো, একদম ইজি প্রশ্ন, সঙ্গে সঙ্গে অ্যান্সার করবে উধম সিং। মাথায় রাখবে অপশন 3 উধম সিং, যিনি হচ্ছে জেনারেল ডায়ারকে হত্যার জন্য অভিযুক্ত ছিলেন। বলছে সৈয়দ আহমেদ খান নিচের কোন বছরে আলিগড় আন্দোলন শুরু করেছিল? তাহলে আলিগড় আন্দোলন কবে হয়? 1875-এ হয়। মাথায় রাখবে আলিগড় আন্দোলন শুরু করেছিল, যদি বলে এরকম যে আলিগড় আন্দোলন শুরু করেছিল নিম্নের কোন ব্যক্তি? সৈয়দ আহমেদ খান। ঠিক আছে, দেখো বলছে ভারতের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের জন্য ব্রিটিশ সরকার একটি ভারতীয় সংবিধিবদ্ধ কমিশন নিয়োগ করেছিলেন। এই কমিশনের নাম কি? সঠিক উত্তর কি হবে? মাথায় রাখবে সাইমন কমিশন। অপশন 4 দেখো রয়েছে সাইমন কমিশন। ভারতের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের জন্য ব্রিটিশ সরকার একটি ভারতীয় সংবিধিবদ্ধ এই সাইমন কমিশনটা গঠন করেছিল। বলছি দেখো প্রত্যক্ষ সংগ্রাম দিবস কবে পালিত হয়? বলো কি হবে? প্রত্যক্ষ সংগ্রাম দিবস পালিত হয়, মাথায় রাখবে 16ই আগস্ট 1946। ঠিক আছে, বলছে ড্যাশ দ্বারা বাংলায় একটি নিখিলবঙ্গ আইন অমান্য পরিষদ গঠিত হয়, কার দ্বারা? সঠিক উত্তর কী হবে? মাথায় রাখবে জে এম সেনগুপ্ত। অপশান 1 রয়েছে দেখো জে এম সেনগুপ্তর দ্বারা বাংলায় একটি নিখিলবঙ্গ আইন অমান্য পরিষদ গঠিত হয়। বলছে নিম্নলিখিতদের মধ্যে কে স্বাধীনতা পূর্ব ভারতে কেন্দ্রীয় আইনসভায় স্বরাজ পার্টিকে সমর্থন করেছিল? ভালো করে বোঝো কি বলছে, যে স্বাধীনতা পূর্ব ভারতে কেন্দ্রীয় আইনসভায় স্বরাজ পার্টিকে সমর্থন করেছিলেন কে? সঠিক উত্তর কী হবে? মাথায় রাখবে এম এ জিন্নাহ। অপশান 1 আমাদের এখানে সঠিক উত্তর। বলছে ভারত ছাড়ো আন্দোলনের সময় জওহরলাল নেহরু কোন কারাগারে বন্দী ছিলেন? মাথায় রাখবে আহমেদনগর দুর্গে। ভারত ছাড়ো আন্দোলনের সময় জওহরলাল নেহরু আহমেদনগর দুর্গে বন্দী ছিলেন। বলছে দেশরত্ন নামে কে পরিচিত? একদম ইজি একটা প্রশ্ন, বলে ফেলো। দেশরত্ন নামে পরিচিত রাজেন্দ্র প্রসাদ। অপশন 2 আমাদের সঠিক উত্তর। যে নিচের কোনটি প্রাদেশিক স্বায়ত্ত শাসনের পরিমাপ প্রবর্তন করেছিল কোনটি? দেখো 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর। মাথায় রাখবে যে ভারত শাসন আইন বা ভারত সরকার আইন 1935। মাথায় রাখবে ভারত সরকার আইন 1935 অনুযায়ী প্রাদেশিক স্বায়ত্ত শাসনের পরিমাপ তোমার হচ্ছে প্রবর্তন করেছিল। কেমন? বলছে ব্রিটিশ পার্লামেন্টে নির্বাচিত প্রথম ভারতীয় সদস্যকে? বলো, ব্রিটিশ পার্লামেন্টে নির্বাচিত প্রথম ভারতীয় সদস্য ছিলেন দাদাভাই নওরোজি। বলছে লন্ডন ইন্ডিয়ান সোসাইটি এবং ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন নিম্নলিখিত কোন ব্যক্তির দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? মাথায় রাখবে লন্ডন ইন্ডিয়া সোসাইটি এবং ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন দাদাভাই নওরোজির দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে বলছে দেখো যে শ্রী রাজা গোপালাচারী মানে চক্রবর্তী রাজা গোপালাচারী নিম্নলিখিত কোন রাজ্যে
লবণ সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিল? তামিলনাড়ুতে। মাথায় রাখবে, চক্রবর্তী রাজাগোপালাচারী তামিলনাড়ু রাজ্যে লবণ সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন। বলছে গান্ধী আরউইন চুক্তির অপর নাম কি? দেখো আমরা তো জানি যে গান্ধী আরউইন চুক্তি যেটা হয়েছিল 1931 সালটা মাথায় রাখবে। এবার এই গান্ধী আরউইন চুক্তির অপর নামটা কি? মাথায় রাখবে দিল্লি চুক্তি। কি বললাম? অপশন 1 আমাদের সঠিক উত্তর, দিল্লি চুক্তি। বলছে সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিল? মাথায় রাখবে সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের তোমার হচ্ছে প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়। অপশান 2 আমাদের সঠিক উত্তর। বলছে 1907 সালে আগস্টে মাদাম ভিকাজি কামা প্রথম ব্যক্তি ছিলেন যিনি বিদেশের মাটিতে ভারতীয় পতাকা উত্তোলন করেছিলেন। কোন বিদেশের মাটিতে? জার্মানিতে। মাথায় রাখবে সালটা খুব ভালো গুরুত্বপূর্ণ, 1907 সালে। 1907 সালের আগস্টে মাদাম কামা প্রথম ব্যক্তি ছিলেন যিনি বিদেশের মাটিতে ভারতীয় পতাকা উত্তোলন করেছিল, জার্মানিতে। কোথায়? কোন বিদেশের মাটিতে? জার্মানিতে। বলছে 1920 সালে মুকনায়ক পত্রিকাটি কে শুরু করেছিল? খুব ভালো প্রশ্ন, ঠিক আছে, মাথায় রাখবে। 1920 সালে মুকনায়ক পত্রিকাটি শুরু করেছিল B.R. আম্বেদকর। দেখো অপশান 3 রয়েছে B.R. আম্বেদকর। দেখো শেষ প্রশ্নটা বলছে যে কানপুর বলশেবিক ষড়যন্ত্র মামলা কোন আন্দোলনের নেতাদের বিরুদ্ধে ছিল? কানপুর বলশেবিক ষড়যন্ত্র মামলাটা কোন আন্দোলনের নেতাদের বিরুদ্ধে ছিল? সেটা হচ্ছে অসহযোগ আন্দোলনের নেতাদের বিরুদ্ধে ছিল। অপশান 2 আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে আমরা এখানে 30টা ন্যাশনাল মুভমেন্ট অর্থাৎ জাতীয় আন্দোলনের যে বাকি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল সেগুলো আমরা আজকে করে নিলাম। ব্যাস, এই টপিকটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। আবার নেক্সট দিন যেরকম আমাদের রুটিনে রয়েছে আমরা সেরকম সময় মতো ক্লাসগুলো করে নেব। প্রতিদিন সকাল 6টা বাজলেই তুমি তো আমাদের এই চ্যানেলে ক্লাসগুলো পেয়ে যাও। তারপরে ঠিক আছে, আর পিডিএফগুলো আমাদের টেলিগ্রামে পাবে। চলো এবার আমরা দেখব ম্যাথ থেকে। তো চলো এবার ম্যাথের জন্য আমরা সিম্পলিফিকেশন অর্থাৎ সরলীকরণ এই টপিক থেকে 26টা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা একটু প্র্যাকটিস করে নেবো। দেখো আমি একটা কথা বলি, আগের দিনের ক্লাসে কিন্তু আমি 2018 থেকে 23-এর মধ্যে যতগুলো পুলিশ এক্সাম হয়েছিল সেখান থেকে আমি দেখলাম যে প্রশ্নপত্রগুলো এই সিম্পলিফিকেশন টপিক থেকে এসেছে সেই প্রশ্নপত্রগুলো কিন্তু আমি আগের দিন করিয়ে দিয়েছি। আর আমি দেখলাম যে টাইপের প্রশ্নগুলো বাকি রয়েছে, মানে যে টাইপগুলো আর আসতে পারে পরীক্ষা এই টপিক থেকে, সেগুলো আজকে আমরা করে নেব। বুঝতে পারলে? মানে ম্যাথ আর জিআই এই দুটো সাবজেক্ট এমন না, তুমি এদের একটা নির্দিষ্ট লিমিট আছে, সেই অনুযায়ী আমরা প্র্যাকটিস করতে পারলে না সম্পূর্ণ মার্কস মানে পুরো নাম্বারটা আমরা তুলে নিতে পারবো। সেই জন্য আমি একটা কথা বলি, আমি যে কোশ্চেনগুলো করাচ্ছি একটু ভালো করে বুঝে নিয়ে পিডিএফটা তুমি নিয়ে চটপট এইগুলোই বারবার রিভিশন করবা, মানে বারবার প্র্যাকটিস করবা। আর জিকে তো পড়ে শুধু হুড়িয়ে রিভিশন করবা। এইভাবে তুমি 7টা দিন চালাও, দেখো না কি হয়। আচ্ছা দেখো, তাহলে চলো এই প্রশ্নটা অ্যান্সার করো। সঙ্গে সঙ্গে তুমি বলবা দাদা বদমাস রুল ফলো করব, মানে আগে ব্যাকেটের কাজ, এবার ব্যাকেটের মধ্যে ভাগটা দেখতে পাচ্ছি, ভাগের কাজটা করো। 18কে 3 দিয়ে ভাগ করলে কি হয় দাদা? 6 হয়। এই 6-এর সাথে 3 গুণ করলে 18 হয়। 18 আর 84 যোগ করো। দেখো 84 আর 18 তুমি যদি যোগ করো 2, এদিকে 10, মানে 102 হচ্ছে। 102 থেকে যদি তুমি 40টা বাদ দাও হয় 62। তার মানে এই টোটাল কাজটা করে আমরা 62 পেলাম। মাথায় রাখবে টোটাল কাজটা করে 62 পেয়েছি। এর সঙ্গে 44 তুমি যোগ করো। দেখো 62 আর 44 হয় কত? 106। 106-এর সাথে 4 গুণ করো। দেখো 4 ছক 24 আর 4 10 40, মানে হচ্ছে 424। হ্যাঁ, অপশান 1 আমাদের সঠিক উত্তর হচ্ছে। বুঝতে পারলে? একটু কষ্ট করে বুঝে নিবা। বুঝতেই পারছো আমার সেট আপটা তেমন একটা ভালো নয়। দেখো পরের প্রশ্ন, চটপট অ্যান্সার করো। দেখো আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করো। দেখো 13 দুগুণে 26, 26 আর 8 কত? 26 আর 8 হচ্ছে তোমার হচ্ছে 34, তাই না? তাহলে 34/13 এটা পেলে। এবার যেই ভাগ দেখছো তুমি সঙ্গে সঙ্গে এটাকে উল্টে দিবা। ঠিক আছে, 13/34 তুমি করে দাও। 13/34 করে দিলে আর ভাগটা গুণ হয়ে গেল। ফার্স্ট ব্র্যাকেটের কাজ করো। দেখো এখানে কাজ করলে তুমি কি পাচ্ছ? সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে 2 হচ্ছে, মানে তুমি এটা কাটাকাটি করে বলতে পারো যে 13/17 পেলাম। এই প্রথমটাই সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত আমাদের কাজ হয়ে গেল। আমরা পেলাম কি দাদা? 13/17। এবার এই যে ভাগটা দেখা মাত্র এটা উল্টে গিয়ে তুমি বলবা দাদা এটা 17/13 করে দাও। যখনই ভাগ থাকবে ভগ্নাংশকে তখনই উল্টে দিবা। তাহলে এখানে 17/13 হয়ে গেল আর এই ভাগটা হয়ে গেল গুণ। বোঝা গেল? এবার এখান থেকে তুমি বাদ দিলে বলতে পারছো দাদা 3 থাকছে, তাই না? এবার 3 শতরং 51/13। এই যে ভাগ দেখছি আমরা উল্টে দিয়ে একবারে বলবো 13/51। কি বলবো? আমরা বলবো 13/51।
তাহলে এই ভাগটা জন্য আমরা গুণ করলাম, উল্টে দিয়েছি আগেই। তাহলে এখানে থাকলো 3, দেখো 3 17 51 মানে 13/17, বুঝতে পারছো বস? দেখো 13 পরের প্রশ্ন দেখো। দেখো এই টাইপের প্রশ্ন করার আগে আগে দেখবা যে বারটা না, বারের কাজটা কিন্তু আগে করবা। যত দূর বার রয়েছে তত দূর পর্যন্ত আমরা কাজটা আগে করব। তাহলে এখানে দেখো 8 আর 7 মাঝে যোগ রয়েছে, মানে 8 7 15 লিখলে। লেখার পরে দেখো এদের আগে একটা চিহ্ন রয়েছে, মাইনাস চিহ্ন দিলে তার আগে 9 রয়েছে, এপাশে ব্র্যাকেট, তাই না বস? এবার দেখো 9 থেকে 15 গেলে কত হয়? -6 হয়। এবার -6 এই ব্র্যাকেটের আগে কিন্তু একটা মাইনাস চিহ্ন রয়েছে, এবার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মানে এটা গুণ হবে, কিন্তু ব্র্যাকেট মানে গুণ, বুঝতে পারলে আমি কি বলতে চাইছি? তাহলে প্লাস হলো, +6 হলো। এবার 27-এর সঙ্গে 6 যোগ করলে হয় দাদা 33। 33 এবার 51 থেকে যদি 33 বেরিয়ে যায় হয় 18। এবার 18 দিয়ে 252কে ভাগ করলে আমাদের সঠিক উত্তর চলে আসবে। দেখো 18 দিয়ে 252 ভাগ করার আগে তুমি একটু অপশানগুলোর দিকে যদি তাকাও, দেখো 18 দিয়ে 252কে, দেখো এখানে তুমি ভাগ করতে বসে যাবা না বা কাটাকুটি করতে বসবা না। 252কে 18 দিয়ে ভাগ, তুমি দেখবা অপশন একে 9, 9 আর 8 গুণ করলে 8 নং 72-এ 2 আসছে, কিন্তু 252 কোনোদিন আসবে না। 7 দিয়ে 8 গুণ 7 8 56, 6 কখনো আসবে না। 4 দিয়ে 8কে গুণ করলে 4 8 32-এর 2, মানে ইউনিট দিয়ে 2 আসছে, মানে 14 এখানে অ্যান্সার হতে বাধ্য। বুঝতে পারলে বিষয়টা? ভাগ করতে বসবে না। এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু তোমাকে জানতে হবে, তাহলে পরেই তুমি সময়টাকে ঠিক মতো মানে কাজে লাগাতে পারবে। দেখো বলো কি হবে? সঙ্গে সঙ্গে তুমি বলবা ফার্স্ট ব্র্যাকেটের কাজ, এখানে 9 হলো, যোগ দিলাম, এখানে দাদা 36 হলো, ব্যাস এবার এইটুকুর কাজ করে ফেলো। বলো 36 আর 9 তুমি যদি যোগ করো হচ্ছে কত? 45 হচ্ছে। এবার এখানে ভাগ রয়েছে, ভাগটা তুমি বসালে, এবার এই ব্র্যাকেটের এইটুকুনের কাজ আমরা আগে করে নেব, তাই না? দেখো এখানে ফার্স্ট ব্র্যাকেট 63 63 প্লাস 24 আর এদিকে +3, তাহলে দেখো, তাহলে এটা তুমি যদি যোগ করো কত হয়? দেখো 60 80 87 আর এদিকে হচ্ছে 90। দেখো 45কে 90 দিয়ে, মানে 90কে 45 দিয়ে ভাগ করলে 2 হচ্ছে, অপশনে কোথায় রয়েছে? 3। বুঝতে পারলে বিষয়টা? চলো, এই টাইপের প্রশ্ন খুব ভালো একটা টাইপ, এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। সঙ্গে সঙ্গে তুমি তো জানোই যে সমান চিহ্ন থাকলে ভগ্নাংশের ওপর নিচে এপাশে ওপাশে গুণ হয়, তাই না? তাহলে x x গুণ করলে তুমি বলবা x² সমান সমান, এপাশে দাদা তুমি গুণ হিসাবে রাখো 27-এর স্কোয়ার ইন্টু 7⁴, আর এদিকে নিচে আছে 9। এবার দেখো আমাদের x এর মান চেয়েছে, তাহলে আমরা এই স্কোয়ারটা তুলে দিয়ে আমরা যদি এখানে বর্গমূল করি, তাই না? তাহলে এক পাশে করলে দুপাশেই করতে হয়, সমান চিহ্ন দুপাশে সমান কাজ করতে হয়। তাহলে এখানে রুটের সঙ্গে মানে 2টা উঠে গিয়ে শুধু x হচ্ছে, আর এখানে তুমি বলতে পারছো এখানেও তাই হচ্ছে, স্কোয়ারটা উঠে গিয়ে শুধু 27 হচ্ছে, আর এখানে ওপরে দাদা আমরা দেখতে পাচ্ছি 2 বেরিয়ে যাবে, তাহলে 7⁴ হবে, একটু বোঝো। আর 9-এর এখানে 3 হবে। দেখো 3 দিয়ে 27কে কাটলে 9, তাহলে 9, এবার দেখো 7-এর স্কোয়ার মানে 7 7টা 49, 49-এর সাথে 9 গুণ করো, তাহলে সঠিক উত্তর চলে আসবে। বুঝতে পারলে? না বুঝতে পারলে আরেকবার একটু দেখে নাও ব্যাক করে। 49-এর 9 গুণ, দেখো 50 যদি ধরি তাহলে 450 হয়, 50 ধরে 450 মানে 450-র কাছাকাছি। এবার দেখো 450 থেকে কাছাকাছি কিন্তু সবই রয়েছে, 49-এর সাথে 9 গুণ কী করে বুঝবা? দেখো 50 ধরলে পরে 450 হচ্ছে, এবার একখানা 9 কম, মানে এর থেকে একটা 9 বাদ দিলে পরে তুমি সঙ্গে সঙ্গে বলবা 450 থেকে 9 গেলে 441, অপশান 1 আমাদের সঠিক উত্তর। এই ছোটো ছোটো বিষয়গুলো ধরে নিতে হবে। দেখো বলো, একদম খুব সহজেই সবসময় বলেছি এই দিক থেকে কাজ করবা, ডান দিক থেকে করতে করতে বাঁ দিকে যাবা। তাহলে এটা দেখো 289 কার বর্গ, তুমি সঙ্গে সঙ্গে বলে দাও 17-র বর্গ। তাহলে 17 8-এর সঙ্গে যোগ হয়ে কত হচ্ছে? 25, 25 মানে দাদা 5, এই সঙ্গে 5 যোগ হয়ে হচ্ছে 16, 16 মানে দাদা 4 উত্তর হচ্ছে, অপশান 2 হচ্ছে সঠিক উত্তর। দেখো এই টাইপের প্রশ্ন, দেখো যদি আমরা এই টাইপের প্রশ্ন বেসিক নিয়মে যাই, আমি দেখো একটা জিনিস আগেই বলেছি, আমরা অঙ্কের ক্যালকুলেশনকে ফাস্ট করার জন্য ডিজিট সাম, ইউনিট ডিজিট, লাস্ট 2 ডিজিট আর সিপিআর, এই 4টে কনসেপ্ট কিন্তু আমি করিয়েছি। এবার এই 4টে কনসেপ্ট যদি তুমি ভালো করে রপ্ত করে নিতে পারো না, মানে যে সমস্ত অঙ্কের ক্যালকুলেশনে যেখানে তুমি ফাঁসবে সেখানে কয়েক সেকেন্ডে তুমি বেরিয়ে যাবে। দেখো এটা ডিজিট সাম অ্যাপ্লাই করলে কিন্তু খুব সহজেই কয়েক সেকেন্ডে করতে পারবো, কিন্তু বেসিক নিয়মে যদি আমি যাই, দেখো আগে বেসিকটাই বলি, তাহলে এটা আগে ভাগের কাজটা করবে। 0.04 মানে তুমি বলবা দাদা 4/100 ভাগটাকে, আর 0.002 মানে 2/1000, ভাগ আছে গুণ দিয়ে হাজারটা ওপরে যাবে, উল্টে যাবে আর কি, বাই 2 হবে। এবার এইভাবে ঠিক এইটা মান বার করে
তারপরে গুণ করব, গুণ করে এটা আর এটা যোগ করব, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। কিন্তু তাহলেও কিন্তু তোমার এই কাটাকাটি করতে করতে একটু কিন্তু সময় লেগে যাবে বস। এখানে 20 হচ্ছে আর এটা বার করে দেখতে হবে কত হয়, তার মানে 20 বেশি হবে। এবার দেখো, কিন্তু আমরা ডিজিট সাম যদি এখানে অ্যাপ্লাই করি খুব সহজে আমরা কিভাবে করব, দেখো ভাগের কাজটা করো। দেখো 4কে 2 দিয়ে ভাগ করো, কত হচ্ছে? 2 হচ্ছে। 2কে 4 দিয়ে, দেখো 2কে 4 দিয়ে যদি তুমি ভাগ করো হাফ হয়। হাফ হয়, হাফ মানে দাদা 5, আমি তো ডিজিটামের ক্লাসে করিয়ে এসেছি। হাফ মানে 5, এখানে গুণ আছে, গুণ 5, এদিকে যোগ আছে। আগে গুণের কাজটা করবে, 25 মানে 7, 7-এর সঙ্গে 2 যোগ করে 9, মানে যার অঙ্কের যোগফল 9 সেটাই উত্তর। দেখো প্রথম অপশনে 22, 5 মানে হ্যাঁ, অপশন 1-এরটাই আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এর অঙ্কগুলোর যোগফল 9, কোনো দশমিক ফশমিকের কোনো ব্যাপারই নেই ডিজিটামের ক্ষেত্রে, বুঝতে পারলে? কয়েক সেকেন্ডে কিন্তু আমরা করে নিতে পারলাম। দেখো পরের এই প্রশ্নটা দেখো, খুব ভালো লেভেলের প্রশ্ন, এরকম টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষা আসে। দেখো তুমি এক্সের মান 1 ধরো, এক্স ইজিক্যাল টু যদি তুমি 1 ধরো, দেখো নিচে কি হচ্ছে, এক্স স্কোয়ার সমান 1-এর স্কোয়ার 1, 1 থেকে 1 চলে গেলে 0 হচ্ছে, কখনোই 0 আসবে না, কোনো ভগ্নাংশে করতে গেলে নিচে 0 আসলে হবে না, তাহলে এক্সের মান আমরা 1 ধরে পাচ্ছি না। তুমি এক্স সমান 2 ধরে নাও, এই মান ধরে না একটু মানে ক্যালকুলেশন করতে সুবিধা হয়। তাহলে এক্স সমান যদি 2 ধরো, ভালো করে বোঝো, তাই 2 দুগুণে 4-এর থেকে 1 গেলে নিচে হচ্ছে 3, আর এখানে 2-এর কিউব মানে 8 আর 1-এ 9, 9/3 মানে শুধু এই 5টা কাজ করে আমরা 3 পেয়ে গেলাম, বুঝতে পারলে? ভাগ আছে, আগে ভাগই দাও এখন। এবার দেখো 4 আর 1-এ 5, 5-এর থেকে 2 গেলে 3 হচ্ছে উপরে আর 3 নিচে, কেটে গিয়ে 1 হচ্ছে, মানে 3কে 1 দিয়ে ভাগ করলে 3ই হয়। টোটাল কাজটা করে আমরা শুধু 3 পেলাম, টোটাল কাজটা করে আমরা শুধু 3 পেয়েছি। গুণ দিয়ে দেখো 2 থেকে 1 গেলে 1, 3 গুণ 1 মানে কত হয়? 3। এবার দেখো অপশানে 3 কোথায় রয়েছে, এবার দেখো, দেখো অপশানে কিন্তু কোথাও 3 নেই। এবার 3 মানে কি? এক্স মানে আমরা 2 ধরেছি, এবার তুমি এখানে অপশান 3-এরটা উত্তর নেবে, কারণ এক্স সমান আমরা 2 ধরেছি, তাহলে 3 হতে গেলে আমরা বলতেই পারি যে 2 যোগ 1, বলতে পারি না? তার মানে এক্স প্লাস 1, অবশ্যই বলতে পারি, এটাই আমাদের সঠিক উত্তর। চলো দেখো, এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে, খুব ভালো একটা টাইপ, খুব সহজে তুমি এগুলো কি করে করবে। দেখো রুটের মধ্যে যে মানটা রয়েছে তার মান দেওয়া আছে এখানে 54, তাই না? এবার দেখো তুমি যখনই সমাধান করতে যাবে তখন তুমি দেখবে যে এই দশমিকগুলো এসেছে শুধু, এবার এই দশমিকগুলো কত ঘর আগে আগে দশমিকগুলো হচ্ছে সেইটা তুমি লক্ষ্য করবে। যদি এই রুটের মধ্যে 2 ঘর আগে দশমিক থাকে, অ্যান্সার করার সময় আমরা 1 ঘর আগে নেব। 4 ঘর থাকলে 2 ঘর আগে হবে, 6 ঘর থাকলে 3 ঘর আগে হবে, আর 8 ঘর থাকলে পরে 4 ঘর আগে হবে, বুঝতে পারলে? তাহলে এবার তুমি সঙ্গে সঙ্গে বলবা এখানে 2 ঘর, 16-র আগে দশমিক মানে 2 ঘর আগে দশমিক, তাহলে 54 তো হবে, তাহলে 1 ঘর আগে আমরা দশমিক দেব। এখানে দেখো 4 ঘর আগে আছে মানে 54 হবে, 1 ঘর 2 ঘর আগে দশমিক হবে, তার মানে এইটা কিভাবে লিখবে, এই দশমিক 5 4, একটু লেখাটা বুঝে নেবে। দেখো এখানে 6 ঘর আছে, তার মানে 3 ঘর আগে, 6 ঘর আগে দশমিক, তাহলে আমরা 3 ঘর আগে দশমিক নেব, তাহলে 54 হবে, 54 হবে, তার আগে একটা ঘর, এবার দশমিক, মানে এই ঘরটা তুমি 0 দিয়ে ভরাট করে নেবে, 0.054, বুঝতে পারলে? এবার ঠিক এইটার ক্ষেত্রে 4 ঘর হবে, তার মানে 0.0054, একটু লেখাটা কষ্ট করে বুঝে নাও। 4 হচ্ছে, 9 হচ্ছে, 9 হচ্ছে, আবার 9 হচ্ছে, 0.5 হচ্ছে, তাহলে 5.3-9 4, দেখো কোথায় আছে, এই যে অপশান 3-এই রয়েছে আমাদের সঠিক উত্তর, 5.3-9 4। চলো দেখো এই অঙ্ক একদম ইজি, কাটাকুটির অঙ্ক আর কিছু না। দেখো এর মানে গুণ, তাই না? এর মানে কি? গুণ, এটা দিয়ে এটা কাটলে 6 হচ্ছে। এবার দেখো যেগুলো বড় বড় কাটা যাচ্ছে, দেখো 13 দিয়ে কাটলে 12 হয়, তাই না? 12 13 156। আর দেখো কোথায় যাচ্ছে, 49 দিয়ে এটা কাটলে 3 নং 27 মানে 3 হচ্ছে। আর এটা দিয়ে এটা কাটলে 2 হচ্ছে, এটা দিয়ে 8 দিয়ে 24-কে কাটলে 3 হচ্ছে, 3 দিয়ে 12-কে কাটলে 4 হচ্ছে, 2 দিয়ে 4-কে কাটলে 2 হচ্ছে, মানে আর কোথাও কিছু নেই, শুধু 2 রয়েছে। অপশান 2 আমাদের সঠিক উত্তর, বোঝা গেল? চলো দেখো একদম সিম্পল অঙ্ক, তুমি আগে ভাগের কাজটা করবা। ভাগ মানে কি, 7/3 রয়েছে তো এটাকে উল্টে দিয়ে 6/7 হয়ে যাবে। সবসময় ডান দিকেরটা উল্টাতে হয়, কখনোই বাঁ দিকেরটা বা যেন উল্টে দিও না, বুঝতে পারলে? ডান দিকেরটা উল্টাবে। 7 কেটে গেল, এখান থাকলো 2, কি পেলাম? এইটুকু কাজ করে 2 পেলাম। এবার গুণের কাজটা করবে, দেখো
3/2 ইন্টু 2 মানে 2 কেটে গিয়ে শুধু 3, এই টোটালটা কাজ করে আমরা শুধু 3 পেলাম। এবার দেখো 3 যোগ 1/4, 3 যোগ 1/4 মানে কি 3 পূর্ণ 1/4, সঙ্গে সঙ্গে তুমি বলবা যে 3 4 12 আর একে 13/4, 13/4 সমান 1/x। এবার দেখো এবার কি করবা, এদিকে এদিকে গুণ করো, গুণ করলে পরে তুমি বলবা 13x সমান 4, তাই না? একটু লিখতে অসুবিধা বলে আমি বলে দিচ্ছি, 13x সমান 4। তাহলে x সমান দাঁড়াবে কি 4/13, x সমান দাঁড়াবে 4/13, অপশান 2 এই রয়েছে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? দেখো এই টাইপের প্রশ্ন, এটা হচ্ছে একটা সূত্রের উপর ডিপেন্ড করছে। দেখো উপরে তুমি যখনই দেখতে পাচ্ছ যে এ কিউ হচ্ছে মানে 3খানা এ গুণ মানে এ কিউ মাইনাস বি কিউ আর নিচে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে তুমি কি করবা, এই যে এ আছে না মানে 1.6, এ থেকে বিটা বাদ দিবা 0.6, এক উত্তর দাঁড়িয়ে যাবে, কিচ্ছু করতে হবে না সব। দেখো সঙ্গে সঙ্গে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করবা। দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে -5 আর -2 -7 হলো, আর এই ব্র্যাকেট উড়ে যাওয়া মানেই উঠে যখনই গেল তখন এই মাইনাসটা, ব্র্যাকেট মানে তো গুণ, ব্র্যাকেটের জন্য মাইনাস মানে তখন +7 হয়ে যাবে। আর এখানে দেখো তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা কি পেলাম, -5 +7 আর এই দিকে যে -5 রয়েছে, তাহলে -10 থেকে +7 গেলে -3, টোটালের মধ্যে -3 পেলাম, আর এদিকে আছে ব্র্যাকেট ছিল থার্ড ব্র্যাকেট, এবার -5। দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে আর 3 5 15, সরি প্লাস হয়ে যাবে আর 15 হবে, +15। বুঝতে পারলে বিষয়টা? খুব ভালো প্রশ্ন, কিন্তু এই টাইপের প্রশ্ন পরীক্ষা আসে। এইগুলো দেয় কি জন্য জানো, এগুলো দেয় হচ্ছে এই বিভ্রান্ত করার জন্য, এই মাইনাসে প্লাস অনেক গুলিয়ে ফেলে। দেখো অপশানও কেমন দিয়েছে, দেখো যে 15 আছে, একটা -15 একটা +15, বুঝতে পারলে? এই জন্য কিন্তু চিহ্নগুলো ঠিক রাখবা। পরের প্রশ্ন দেখো, বলছে এর সরলতম মান কত। সিম্পল, তুমি কি করবে, আগে ব্র্যাকেটের কাজ করবে। তুমি যদি আগে এই যে দাগের ওপরের কাজটা করতে চাও, তাহলে এর মধ্যে আগে এই ব্র্যাকেটের কাজটা করো, ব্র্যাকেটের মধ্যে আগে ভাগের কাজটা করো। দেখো 8 দিয়ে 24কে ভাগ করলে হয় 3, 3 গুণ এই পরে 3 রয়েছে, এই 3-এর সাথে 3 গুণ করলে 9। এবার এই 9 দিয়ে এই 1800কে ভাগ করলে 200 হচ্ছে, 9 দুগুণে 18 মানে 200, আর এদিকে 14, দেখো এটা 14 হবে না, এটা 16 হবে, টাইপিং আমার মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এখানে 200 আর 16 যোগ করলে 216 দাগ দিলে। এবার দেখো নিচে রয়েছে 3/4 ইন্টু, এখানে তুমি দেখতে পাচ্ছ 32কে 2 দিয়ে ভাগ করলে 16 হয়, দেখো 4 দিয়ে টেকে কাটলে 4 হচ্ছে, 3 4 12, 12 দিয়ে 216কে ভাগ করলে কত হচ্ছে, দেখো 12কে 12, তাহলে থাকছে এখানে হচ্ছে 9 থাকছে, 96 8 বরং 96 18 সঠিক উত্তর হচ্ছে। বুঝতে পারলে? এখানে একটু মিস্টেক ছিল, 14 হবে না, এটা 16 হবে, এটা ঠিক করে নিও। তাহলে সঠিক উত্তর অপশন 1। দেখো আচ্ছা, এই যে অঙ্কটা দেখো বস, এই যে দশমিকের রয়েছে এবং গুণ, এইগুলো তুমি যদি ক্যালকুলেশন করতে যাও একটু হলেও তোমার সময় কিন্তু বেশি নিয়ে নেবে। এবার আমরা কনসেপ্ট শিখে রেখেছি, আমরা কেন এত সময় আমরা দেব, ঠিক আছে? বৃথা কেন, এত সময়কে কেন বৃথা করব? সেই জন্য আমি বলছি, দেখো আমি ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়েছি ডিজিট সামের উপরে, সেই ভিডিওটা তুমি যদি দেখে বুঝে নিতে পারো, খুব সহজেই তুমি চোখে দেখে এই সমস্ত প্রশ্নের অ্যান্সার করতে পারবে। যেখানেই ক্যালকুলেশন আসবে সেখানেই তুমি ডিজিট সাম অ্যাপ্লাই করবে আর সঙ্গে সঙ্গে অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো আমি ছোট্ট করে একটু বলি, ডিজিট সাম মানে দাদা অঙ্কের যোগ। যেমন আমি বললাম যে 224, এই যে একটা সংখ্যা, এবার এই সংখ্যাটার অঙ্কের ডিজিট সাম কত, তুমি সঙ্গে সঙ্গে বলবা যে 3টে ডিজিট আছে 2 2 4, এদের যোগ করলেই বলবো 4 আর 2 6, 6 আর 2 8, মানে 224-এর ডিজিট সাম হচ্ছে 8। বুঝতে পারলে? মাথায় রাখবে ডিজিট সামের ক্ষেত্রে এই দশমিকের কোনো দাম নেই, তার সাথে পার্সেন্টেজের কোনো দাম নেই, 9-এরও কোনো দাম নেই, 9 মানে 0, বুঝতে পারলে? 9-এরও কোনো দাম নেই, এটা মাথায় রাখবে ডিজিট সামের ক্ষেত্রে। এবার দেখো এই যে 1 দশমিক, এটা আমি যদি দেখি 1.02, তার মানে এর যদি ডিজিট সাম আমরা করি, মানে অঙ্কগুলো যদি সবগুলো যোগ করি কত হবে, তুমি সঙ্গে সঙ্গে বলবা দশমিকের কোনো দাম নেই, হাঁটাও 1 আর 2 যোগ করলে 3 হচ্ছে, মানে এই যে 1.02 এর অঙ্কের যোগফল 3। ব্যাস এইভাবে তুমি অঙ্কগুলোর উপরে, মানে অঙ্কগুলির যোগফলের উপরে তুমি কাজ করো, খুব সহজেই তুমি দেখো কিভাবে অ্যান্সারটা খুব তাড়াতাড়ি করা যায়। দেখো সঙ্গে সঙ্গে বলবা এখানে 3 গুণ চিহ্ন আছে, গুণ দিলে এখানে 5 বিয়োগ আছে, এখানে 4 হলো, আমি আগে টুকে নিচ্ছি তারপরে বলছি, এগুলো কিন্তু টোকার কোনো প্রয়োজন নেই, মুখে মুখে তুমি অ্যান্সার করতে পারবে যদি বিষয়টা ধরতে পারো। গুণ আছে, এখানে আছে 5, যোগ আছে, এখানে 3 আছে, হ্যাঁ এখানে থার্ড ব্র্যাকেট দাও, -9-এর কোনো দাম নেই, 7 আর 3 10 আর 7 17, 17 মানে দাদা দেখো 17 মানে 7 আর এই একে 8 হবে এখানে, ব্যাস। এবার এই দেখো কত সহজ হয়ে গেল, এবার এইটুকু ক্যালকুলেশন করো উত্তর চলে আসবে। দেখো 3 5 15, 15 মানে
15 মানে দাদা 5 আর 1 6। এবার দেখো 15 মানে 6 কিন্তু, হ্যাঁ মাথায় রাখবে। তাহলে এখানে 6 6 দেখো 4-এর থেকে 6 বাদ দিলে পরে বিয়োগ 2 হচ্ছে। এবার এই গুণ রয়েছে, গুণটা বসালে 5 রয়েছে, 5 দুগুণী 10, 10 মানে 1। এবার বিয়োগ ছিল, বিয়োগ 1। দেখো 3 থেকে যদি 1 তুমি বাদ দাও তাহলে হচ্ছে 2। এখানে এই বিয়োগটা এর আগে লাগলো, 8 আছে দেখো, 8 থেকে 2 গেলে 6। এবার যেটা আমাদের উত্তর হবে তার অঙ্কের যোগফল 6 হতে হবে। দেখো 9 তো বেরিয়ে গেল, 7 আর 3 10, 10 মানে 1, এখানে 6 আসছে না, এটা উত্তর হবে না। দেখো 10 আর 7 17 মানে 8, এগুলো মানে চোখেই তুমি বলতে পারবে, এত কিছু করা লাগবে না, এটা উত্তর হবে না। অপশন 3-এ তো 6ই রয়েছে, এটা উত্তর হতে বাধ্য। চলো হয়ে গেল। দেখো এই যে দশমিকের যোগে দেখো সিম্পল নিয়মটা কি, কনসেপ্ট এর মানে সাধারণ নিয়ম হচ্ছে পাতাও এই যে এরকম রয়েছে 17.6, আবার 1.76, 0.176, এইভাবে সবগুলো পাতিয়ে নিয়ে যোগ করো, অ্যান্সার চলে আসবে। কিন্তু আমরা যাব না, আমরা ডিজিট সামকে অ্যাপ্লাই করবো। আমরা দেখতে পাচ্ছি সবগুলোর সংখ্যা কিন্তু একই, মানে কয়েক সেকেন্ডে তুমি অ্যান্সার করে ফেলবা। দেখো সঙ্গে সঙ্গে বলবা 6 রেখে 7 আর 7 14 মানে 5, তাহলে এখানে 5, 5 আর 5 10, 10 আর 5 15, 15 আর 5 20 আর 5 25, 25 মানে দাদা 5 আর 2 7 পেলাম অঙ্কের যোগফল। যেটা উত্তর হবে তার অঙ্কের যোগফল 7 হতে হবে, তাহলে সেটাই উত্তর হবে। দেখো 9 তো কোনো দাম নেই, এই 6 আর 3 9 হচ্ছে, এরও দাম নেই। 5 5 10 আর 5 15 রেখে 16, 16 মানে 6 রেখে 7 হচ্ছে, মানে প্রথম তাইটা আমাদের মিলে যাচ্ছে। বুঝতে পারলে? দেখো এখানে তুমি যে চেক করে দেখতে চাও, দেখো এটা 9 বাদ, 6 আর 3 9 বাদ, 5 এই 3 আর 5 8 আর এই একে 9 বাদ, 5 থাকছে, হবে না। এখানেও দেখো 9 বাদ, এখানে 6 আর 3 9 বাদ, 5 আছে, এখানেও 6 থাকছে, এটাও হবে না, তাই না? এটাও দেখে নেবা যে হবে না। অপশন একেরটাই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এই হচ্ছে কনসেপ্টের পাওয়ার। দেখো পরবর্তী প্রশ্নটা সিম্পল, তুমি কি করবে আগে দাদা, ব্র্যাকেটের কাজটা আগে করতে হয়। এবার ব্র্যাকেটের মধ্যে তুমি যদি দেখো, এখানে তুমি এদিক থেকে যদি শুরু করো, ব্র্যাকেটের মধ্যে আগে ভাগের কাজটা করবে। দেখো 8কে 1/4 দিয়ে ভাগ করতে বলেছে, কিন্তু আমরা যদি ভাগ না করে ভাগটাকে গুণ করি, তাহলে বিষয়টা আমরা কি করব, পরের যে ভগ্নাংশে বা যেটা রয়েছে তাকে উল্টে দেবো। 1/4কে 4/1 হবে। এবার এই ব্র্যাকেট রয়েছে মানে কি গুণ, এদিকে রয়েছে 1/8, আর এর আগে রয়েছে গুণ 4, তাই তো? এবার দেখো এই 8 8 বেরিয়ে গেল, 4 4 16 হলো, মানে এই টোটাল কাজটা করে আমরা 16 পেয়েছি, তাই তো? এবার দেখো 16-র আগে যোগ আছে, তুমি লিখলে। এবার দেখো আগে কিন্তু এই ব্র্যাকেটের কাজটা করতে হবে, এই 8-এর কাজটা করা যাবে না। দেখো এখানে 4 ইন্টু এর মানে তো গুণ 1/4, তাহলে 4 4 কেটে যায়, 1 থাকে, 1 দিয়ে 4কে ভাগ করলে 4ই হয়। 4 ভাগ 8, 4কে 8 দিয়ে ভাগ করলে হাফ হয়। তাহলে এই দিক এই টোটাল কাজটা করে আমরা হাফ পেলাম, আর এদিকে 16 পেয়েছিলাম। হাফ আর 16 যোগ করলে 16.5, মানে এই টোটাল কাজ করে আমরা 16.5 পেয়েছি। একদম ইজিভাবে করবা, ঠিক আছে? এই টোটাল কাজ করে আমরা 16 আর হাফ মানে 16.5 পেয়েছি। এবার দেখো এইটুকুর কাজ করলে আমাদের হয়ে যায়। দেখো আগে এর কাজটা করবা, 6 দুগুণী 12। এবার 3কে 12 দিয়ে ভাগ করলে কি হয়, 1/4 হয়। এবার দেখো এদিকে 8 রয়েছে, তার আগে 8, আর এদিকে বিয়োগ 1/4, আর এদিকে হচ্ছে এটা যোগ ছিল 16 16.5। তাহলে দেখো তুমি যোগ করো 16 আর 8 কত, হচ্ছে 16 আর 8 হচ্ছে কত, 24, হ্যাঁ 24 হচ্ছে। আর এইদিকে হাফের থেকে 1/4 বাদ দাও। দেখো আমি একটু পরিষ্কার করে লিখছি, একটু বুঝে নাও, হ্যাঁ? তাহলে এদিকে আমরা 24 পেলাম 16 আর 8 যোগ করে, আর হাফ ছিল তার থেকে 1/4টা মাইনাসে ছিল, তো 1/4 বাদ। দেখো এদের লসাগু মানে কি সিম্পল, তুমি বুঝতে পারবা, এগুলো হচ্ছে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। সঙ্গে সঙ্গে তুমি এত কিছু করবা না, ডাইরেক্ট তুমি বলবা নিচে 4 উপরে 4, 2-এর থেকে 1 গেলে 1, 1/4 এটা আমাদের বেরোলো। আর এদিকে তো 24টা পূর্ণ অবস্থায় ছিল। দেখো 4 24 কত, এখানে তুমি যদি দেখো 4 24 হচ্ছে 96, আর একে 97/4। অপশানগুলো তুমি যদি দেখো, হ্যাঁ অপশান 4এই রয়েছে, দেখো আমাদের সঠিক উত্তর 97/4। চলো দেখো এই টাইপের প্রশ্ন তুমি যদি ডিজিট সাম অ্যাপ্লাই করো না, কয়েক সেকেন্ডে উত্তর হবে। ডিজিট সামের ক্ষেত্রে অনেক কিছু জানার এবং বোঝার বিষয় আছে, সেইগুলো তুমি যদি নিজের আয়ত্তে করে নিতে পারো, মানে কিচ্ছু করবে না, অ্যান্সার চলে আসবে। দেখো আমি যদি এখানে ডিজিট সাম অ্যাপ্লাই করে অঙ্কটা কেমন করতাম, সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি 7 আর 2 9, 9 মানে 0। এবার শূন্যর সাথে কোনো কিছু গুণ করো আর ভাগ করো, শূন্য চলে আসছে, মানে এটুকুর কোনো দাম নেই, বেকার দেওয়া, এটুকু বেকার দেওয়া। এদিকে শূন্য থাকলো, সমান সমান ওয়াই যোগ 6 আর 4 10 মানে 1। 10 মানে কি বুঝতে পারছো? আমি বারবার একটু আগে কিন্তু দেখিয়ে দিলাম যে 10 মানে 1 আর 0 যোগ করলে 1 হলো। বলো এবার দেখো, তাহলে ওয়াই এর মান চেয়েছে, তাহলে ওয়াইকে পাশে রাখো, আর একটা যোগ আছে পাশে চলে আসলে 1 মাইনাস হয়ে যাচ্ছে। যখনই মাইনাস আছে সেটা 9 থেকে বাদ দিতে হয়। এগুলো আমি সব একদম ডিটেলসে বলে দিয়েছি, ঠিক আছে? তাহলে মাইনাস 1 হলে পরে মানে যা হবে মাইনাসে সেটা 9 থেকে বাদ দেবো। তাহলে এখানে আমরা দেখতে পাবো
যে 8 হচ্ছে, y সমান 8। দেখো কোনটার অঙ্কগুলোর যোগফল 8 আছে, কিচ্ছু করতে হলো না কিন্তু। দেখো এখানে তুমি দেখতে পাও তিনটেই যদি তুমি 6 ধরো, 3 6 18, কিন্তু 1 কম মানে 17, 17 মানে 8, এটাই উত্তর। 17 মানে 7 আর 8, এটাই উত্তর হচ্ছে, এটাই উত্তর। দেখো 6 আর 4 10 আছে, 16 মানে 7 হবে না। এখানে দেখো 10 আর 8 18 মানে 9 হবে না। এ দেখো 3 6 কত 18 মানে 9 হলো না। বুঝতে পারলে বিষয়টা? এবার দেখো তুমি যদি এটা নিয়মে করতে, তাহলে এটার আগে কি করতে, বর্গ করতে হতো, তাহলেও কিন্তু তোমার একটু সময় লাগতোই, ঠিক আছে। তারপরে সেই বর্গ করে সেটাকে এটা দিয়ে ভাগ করে এগুলো গুণ করে, দেখো এটা যদি বর্গ করো 36, মানে এখানে হয়তো 6 নয় 4 আসবে, 31 আছে মানে হচ্ছে 5 5 25 মানে 5 আসবে। এবার 6 আর 4-এর মধ্যে যে কোনো একটা হবে। তাহলে 25-এর কাছে 31 নাকি 6 6 36, 36-এর কাছে 31, 36-এর কাছে 31 মানে বড়টার কাছে, তার মানে এখানে 6 হবে, 56 হবে এর বর্গমূল। সব কিছু আমি শিখিয়েছি কিন্তু, মুখে মুখে এই বর্গমূল তুমি সব কিছু করতে পারবে। শুধু দেখো আমি একটা কথা বলে দিই, এইখানে আমি যদি এখন পুরো বিস্তারিত তোমাদের এই অঙ্কটা করাতে গিয়ে আমি যদি এখন বর্গমূল শেখাই, কীভাবে খুব সহজে বর্গ করা যায়, তারপর আমি যদি তোমাকে ডিজিট সাম পুরো কনসেপ্টটা শেখাতে যাই, তাহলে কিন্তু আমরা এই 60 দিনের যে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো না। সেই জন্য আমি এখানে একটু করে বুঝিয়ে যাচ্ছি। এবার দেখো তোমরা যারা একদমই অঙ্কে কাঁচা, যারা এগুলো মানে অনেকেই ধরো বুঝতে অসুবিধা হচ্ছে, দাদা কী করে তুমি বর্গমূলটা এত তাড়াতাড়ি করলে, তাহলে আমি তোমাদের জন্য একটা স্পেশাল ক্লাস রাখছি। মানে দেখো হয়তো 5টা ক্লাস রাখবো ম্যাথের উপরে, একদম বেসিক থেকে যে কনসেপ্টগুলো ধরিয়ে দেওয়ার জন্য, ডিজিট সাম, ইউনিট ডিজিট, লাস্ট 2 ডিজিট আর সিপিআর, এই 4টে কনসেপ্ট আমি তোমাদের ধরিয়ে দেবো। এবং কিছু কিছু শর্ট ট্রিক্স, কীভাবে ভগ্নাংশগুলো যোগ করার সহজ নিয়ম, চোখে দেখে যোগ করবা, কি করে তোমার হচ্ছে বর্গমূল চোখে দেখে করবা, স্কোয়ার কীভাবে করবা, কীভাবে বড় বড় সংখ্যার গুণ নিমেষে করবা, ঠিক আছে। এইগুলো আমি একটু বলে দেবো। মোটামুটি 4-5টা ভিডিও করলে হয়ে যাবে। যদি এরকম কয়েকজন ছাত্র থাকো, তাহলে পরে কিন্তু আমাকে অবশ্যই সেটা কমেন্ট করবা, তাহলে তোমাদের জন্য আমি সেই কাজটা করে দেবো, ঠিক আছে। দেখো এখানে 56 হলো, 56 দিয়ে এটাকে ভাগ করে বাকিটা গুণ করে এখান থেকে সেখান থেকে এটা বাদ দিলে পরে অ্যান্সার চলে আসবে। চলো দেখো, একদম ইজি, একদম ইজি, কিন্তু অনেকেই এই প্রশ্ন ভুল করে আসে। দেখো এ সমান যদি √4 হয়, তাহলে এখানে তুমি কি বলবা, √4 মানে কি, এ সমান 2, ব্যাস এর জায়গায় 2 বসাও আর বাকিটা করে ফেলো। দেখো 9 √9 মানে 3 প্লাস 25 দুগুণি 50, 64 মানে 8। দেখো 58, 58 আর 3 61, কোথায়, এই যে অপশান 4-এই রয়েছে 61। দেখো মান নির্ণয় করো, খুব সহজে। দেখো এই টাইপের অঙ্ক কি করবা, দেখতে পাচ্ছ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে তো রয়েছে এ মাইনাস বি, মানে এটাকে তুমি এ ধরলে, 1 মিনিট, উফ, দেখো কি সমস্যা, তাহলে এটাকে তুমি এ ধরলে আর এটাকে বি ধরলে, তাহলে এটাও এ এটাও বি, তাই না। এখানে উপরে রয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি হয়, এ মাইনাস বি হয়, আর নিচে আছে এ মাইনাস বি। দেখো সেম সেম, উপর নিচে কেটে গেল, থাকলো এ প্লাস বি, মানে যোগ করে দাও। দেখো 28 আর 24 54, এই সরি 52, হ্যাঁ 8 4 12 মানে 52, আর 0.4 8, 52.8, হ্যাঁ এই দেখো অপশান 3, বুঝতে পারলে। চলো দেখো সিম্পল কি করবে, এ বাই বি সমান 0.75, তাই না। তাহলে তুমি এটাকে কি করতে পারো, 0.75 মানে কি, 75/100, সঙ্গে সঙ্গে বলতে পারো তুমি 3/4, মানে এ সমান 3 আর বি সমান 4, ব্যাস মান বসিয়ে দাও হয়ে যাবে। তাহলে এ সমান 3 হলে 3 দুগুণি 6, 6 যোগ 4 মানে 10 ওপরে, আর এ সমান 3 হলে 3 দুগুণি 6, 6 থেকে 4 গেলে 2, কাটলে পরে হচ্ছে কত, 5, এই 5 হচ্ছে, হ্যাঁ 5-এর সাথে 4/9 যোগ করো। দেখো 5 নং 45 হচ্ছে 49/9, 49/9, ঠিক আছে, একদম ইজি। দেখো এই টাইপের প্রশ্ন কি করবা, দেখো এখানে তুমি কি করবা, উপরে এই বজ্রগুণন করতে হয়, তাই না। কিন্তু সিম্পল এই টাইপের প্রশ্ন আসলে তুমি একটা জিনিস মাথায় রাখতে পারো, যে 2 টাইমস অফ এ স্কোয়ার, সরি 1 মিনিট, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইটা মাথায় রাখবা। এখানে এ কোনটা, এ হচ্ছে প্রথমে 1 রয়েছে যেটা, আর √3 যেটা পরে যেটা রয়েছে এটা হচ্ছে বি। তাহলে দেখো, তাহলে এ 1-এর স্কোয়ার মানে এ স্কোয়ার, মানে 1-এর স্কোয়ার মানে কত, 1ই, আর √3-র স্কোয়ার মানে শুধু 3 হচ্ছে, তাহলে 1 আর 3 4, 4 দুগুণি 8, ওপরে 8 হচ্ছে, বাই নিচে দেখো নিচেরটা করছি, হ্যাঁ তাহলে 1-এর স্কোয়ার মানে 1, আর এদিকে হচ্ছে √3 ইন্টু √3, তাই না, তার মানে শুধু 3, তাহলে 1-এর থেকে বিয়োগ 3 মানে -2। দেখো এটা কাটলে পরে 4 হচ্ছে। এবার এই চিহ্নটা কিন্তু মাথায় রাখবে যে মাইনাস চিহ্ন আসবে, কারণ এখানে মাইনাস রয়েছে,
তাই না? তাহলে -4 আমাদের সঠিক উত্তর, অপশান 1। এই ছোটো ছোটো বিষয়গুলো মাথায় রাখবে, এই টাইপের পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে? দেখো এই প্রশ্নটা মনে হয় আগের দিন করিয়েছি, ঠিক আছে? সিম্পল কি করবা দেখো, যোগ রয়েছে, তার মানে এখানে কি করবা, এখানে 1 বলছি কেন, 1 মিনিট, 1 + 1/x রয়েছে, আর লাস্টেটা দেখবা কি আছে, 1 + 1/x + 3, এইটাই তো রয়েছে। এবার এই ক্ষেত্রে তুমি কি করবা দেখো, প্রথমটা ভাঙাও, x অক্ষে x আর এদিকে 1, মানে x + 1/x, আর এই দিকে তোমার লাস্টে রয়েছে কি, এটার সাথে এটা গুণ করলে যা আছে তাই, তার সঙ্গে 1 যোগ, মানে x + 4 হচ্ছে, x + 4/x + 3, ঠিক আছে? এবার দেখো এখানে কি হবে, আমি একটা কথা বলি, দেখো এই ওপরগুলো না সব কেটে যাবে, মানে মোদ্দা কথা তুমি মাথায় রাখবে যে প্রথম ভগ্নাংশের যদি যোগ থাকে, প্রথমটার নিচেরটা নেব x, আর শেষেরটার ওপরেরটা নেব x + 4, ব্যাস। এটা কিচ্ছু করার দরকার ছিল না। প্রথম ভগ্নাংশকে ভাঙলে পরে নিচেরটা নিবা, x তো দেখতেই পাচ্ছ নিচে x রয়েছে, আর এর ওপরেরটা নেবা, শুধু এটা তোমার ভাঙার দরকার ছিল, ঠিক আছে? এখানে এটা ভাঙলে পরে হচ্ছে, দেখো 1 + 1/x + 3 তুমি যদি ভাঙো, 1 মিনিট, এটার সাথে এটা গুণ, এটা যোগ, মানে এটার সাথে এটা গুণ করে যা আছে তাই, তার সঙ্গে 1 যোগ, মানে x + 4 হচ্ছে, সেটা উপরে নাও, ব্যাস এইটুকুই ছিল অঙ্কটা, আর কিচ্ছু না। দেখো এই যে অপশান 4এই রয়েছে x + 4/x। চলো এই টাইপের অঙ্ক যদি পরীক্ষা আসে কী করবা দেখো, 110 বার এরকমভাবে চলছে, তাহলে কি আসবে দেখো, 110 বার বলেছে বিজোড় বার, তাই না? তাহলে প্রথমে যেটা ছিল সেটা উত্তর হবে, জোড় বার থাকলে পরে কিছুই উত্তর হতো না, কারণ সব কেটে বেরিয়ে যেত। দেখো জোড় বার মানে কি, 1 যোগ, এই যোগ নয় সরি, প্রথমে কি আছে দেখো, 1 বিয়োগ তোমার হচ্ছে 1, আবার যোগ 1, আবার বিয়োগ 1, দেখো জোড় বার গিয়েছে, কিন্তু 4 বার মানে জোড় বার গেলে পরে কেটে গিয়ে কিছু থাকে না, ঠিক আছে? যদি বিজোড় বার যায় তাহলে পরে মাথায় রাখবে, বিজোড় বার গেলে প্রথমে যে চিহ্নটা ছিল সেই চিহ্নের উত্তর হবে, মানে 1 আছে তার আগে কিছু নেই, মানে 1 আছে, সেই +1ও যা, শুধু 1ও তাই। যদি প্রথমেই -1 দিয়ে শুরু হতো, তারপরে গিয়ে +1, তারপরে আবার -1, তারপরে আবার +1, বিজোড় বার গেলে পরে মানে জোড় বার গেলে সেক্ষেত্রেও 0 হতো, কিন্তু বিজোড় বার গেলে পরে সবার প্রথমে যে সংখ্যা রয়েছে এবং তার আগে যে চিহ্ন, সেই চিহ্ন সমেত উত্তর হবে, ঠিক আছে? এখানে ভালো করে বুঝে নাও বিষয়টা, বুঝতে পারলে আমি কি বলতে চাইছি? আশা করি বুঝে গেছো। দেখো এই টাইপের প্রশ্ন পরীক্ষায় কিন্তু আসে, এখানে বলতে আছে যে 1/1 × 4 + 1/1, 1 নয় 4 আছে, হ্যাঁ, 4 × 7, এইভাবে তোমার চলছে 1/47 × 50 পর্যন্ত। কি করবা, কিচ্ছু করতে হবে না, একটা নিয়ম আছে, আমি নিয়মটা একটু বলে দিচ্ছি, হ্যাঁ, শর্টকাট একটা নিয়ম কি, যে 1/ডিফারেন্স, দেখো প্রত্যেকের মধ্যে একটা নির্দিষ্ট নিয়মে কিন্তু যাচ্ছে, একটা ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটা কি বলো তো, সঙ্গে সঙ্গে বলবা দাদা ডিফারেন্সটা আমরা 3 দেখতে পাচ্ছি, তাহলে 1/ডিফারেন্স দিবা, তারপরে দিবা 1/প্রথমটা, 1/প্রথম, দেখো 1/1 × 4, তাহলে এখানে প্রথম হচ্ছে কি, এইটা কিন্তু প্রথম, মানে 1 আর 1 গুণ করলে মানে 1/1, তাইলে 1/1 হলো, বুঝতে পারলে বিষয়টা? আর এখানে তার সাথে কি করবা, বিয়োগ করবা লাস্টেরটা, লাস্টে দেখো 1/47 × 50 আছে, তাহলে এইটা হচ্ছে লাস্টেটা 1/50, ব্যাস অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? তাহলে একটু দেখে নাও, নিচে তো 50 হচ্ছে, 50 থেকে 1 গেলে 49, আর এদিকে তোমার হচ্ছে 1/3 রয়েছে গুণ সম্পর্কে, মানে 3টা 50 সাথে গুণ করে 150 হয়ে যাবে, 49/150, হ্যাঁ অপশান দেখো 2এই রয়েছে, 49/150। দেখো আমি বারবার করে একটা কথা বলি, যদি কারোর বুঝতে বা কোনো কিছু মানে জানতে বা কোনো প্রবলেম হলে না, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবে না, আমি কিন্তু বুঝতে পারবো না যে হচ্ছে তোমার কার কেমন সুবিধা হচ্ছে কি অসুবিধা হচ্ছে, কে বুঝতে পারছো কি পারছো না, এই বিষয়টা আমি বারবার করে বলি, দেখো আমাকে কমেন্ট করবে, ঠিক আছে? তাহলে পরে আমি বুঝবো যে তুমি এইগুলো বুঝতে পারছো না, তার মানে আমাকে আরও একটু ভালো করে সময় নিয়ে বোঝাতে হবে, ঠিক আছে? যেরকমই হোক না কেন আমাকে একটু কমেন্ট করবা, যার কোনো সমস্যা থাকলেই। দেখো বলছে এই যে একটা মান দিয়ে বলছে, আনুমানিক মানটা তোমাদের জানতে চাই, নিকটতম মান বা আনুমানিক মান, সঙ্গে সঙ্গে তুমি এটাকে 10 ধরে নাও, তাই না? 9.9 মানে 10, আর উপরে 3.0001 আছে, মানে এটা 3ই ধরো, বিয়োগ আছে এখানে দেখো 5 ধরলে এটাকে, আর উপরে এটাকে 3 ধরবা, তাই না? 2.999 মানে 3, এটা যোগ আছে এখানে, এটাকে তুমি কি ধরলে, এটা 5ই ধরো, তাই না? দেখো এটা তুমি যদি করো, 10-এর কিউব মানে 1000, 5-এর কিউব মানে কত, 125, এবার 1000 থেকে যদি 125 চলে যায়,
1000 থেকে 125 গেলে 875 হয় মনে হয়, দেখো হ্যাঁ 875ই হয়। 875-এর 5 কত? 880 আছে নাকি দেখো তো, এই তো অপশান 4 আমাদের সঠিক উত্তর। দেখো পরে আর নেই, বস হয়ে গেছে। তাহলে আমরা আজকের মোটামুটি যে প্রশ্নগুলো ছিল, এই দেখো সিম্পলিফিকেশনের এই যে প্রশ্নগুলো করালাম না, এই সমস্ত টাইপ তুমি কি করবা? প্র্যাকটিস করবা বারবার। এইগুলো যদি তুমি ঠিক করে প্র্যাকটিস করতে পারো না, তাহলে দেখবা সিম্পলিফিকেশন যা প্রশ্নই আসুক না কেন তুমি সেগুলো অ্যান্সার করে আসতে পারবা। আর একটা কথা বলবো যে ডিজিট সাম এই কনসেপ্টটা একটু শিখে নাও, তাহলে ক্যালকুলেশন যেখানে বেঁধে যাবে সেখানে ডিজিট সাম অ্যাপ্লাই করবা, দেখবা খুব সহজে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে? আর এই যে পিডিএফগুলো তো আমি জানোই যে টেলিগ্রামে দিয়ে দিচ্ছি, সঙ্গে সঙ্গে নাও, নিয়ে একদম মানে কি বলবো প্র্যাকটিস করে ফেলো সবগুলো, ঠিক আছে? একদম খুব ভালো করে প্র্যাকটিস করবা। আমি তো বলছি দেখো, বিশ্বাস একটা বিশাল জিনিস, ঠিক আছে? সেই জন্য আমি বলছি আমার উপর একটু বিশ্বাস এবং ভরসা রাখো, যে দাদা হ্যাঁ তোমার কথা মতো আমি এই 60টা দিন খাটবো এবং খেটে দেখবো যে আমি চাকরিটা নিতে পারি কিনা, আর আমি তোমার সঙ্গে আছি, ঠিক আছে? একটু বিশ্বাস করে খাটো। যদি তুমি আমি যেভাবে ক্লাস দিচ্ছি সেভাবে ক্লাসগুলো কন্টিনিউ করার পরে পিডিএফগুলো নিয়ে আবার যদি প্র্যাকটিস এবং জিকে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রিভিশন করো, আমি বলছি তো বস, আমি বলছি 75-এর মধ্যে 60+ নাম্বার তুলে দেবো, ঠিক আছে? তোমাকে এক্সাম আমি ক্র্যাক করিয়ে দেবো, তুমি শুধু একটু খাটো, ঠিক আছে? আমার সঙ্গে এই কটা দিন। চলো এবার আমরা জিআই ক্লাস রয়েছে, তাই না? জিআই আর জিকে সব দেখে নেবো, চলো। তো দেখো জিআই থেকে আজকে নাম্বার সিরিজের পার্ট 2টা দেখবো। আগের দিন আমরা কি বিগত বছরের 18 থেকে 23 পর্যন্ত যতগুলো পিবিএস এর প্রশ্ন আমরা পেয়েছি পুলিশ এক্সামের, সেগুলো আমি কিন্তু সব করিয়ে দিয়েছি আগের দিন। তা আজকে আমরা দেখবো এই যে নাম্বার সিরিজ এই টপিকটা থেকে আর কোন টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে, সেগুলো আজকে আমরা করে নেবো। দেখো আমি একটা কথা বারবার করে বলি, এই নাম্বার সিরিজের জিআই যখন তুমি নির্ণয় করবে, একটা জিনিস মাথায় রাখবে, তোমার আর কিছু হবে মাথায় আসুক চাই না আসুক, শেষে গিয়ে তুমি পার্থক্যকে অ্যাপ্লাই করবা। এই অঙ্কটা দেখো বলছে পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো, এই অঙ্ক তুমি চোখে দেখা মাত্রই বলছো দা 1, 4, 9, 16, 25 মানে কি সবগুলো সব বর্গ, 1-এর বর্গ, 2-এর বর্গ, 3-এর, 4-এর, 5-এর, 6-এর বর্গ 36 হয়ে গেল, ইজি। বুঝতে পারলে? এই বিষয় প্রত্যেকটা বিষয় আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো এই যে এখানে তুমি এগুলো দেখে কি বলবা যে 2, 3, 5, 7, 11, 13 আমাদের পার্থক্য যাওয়ার দরকার নেই, এগুলো সবই হচ্ছে মৌলিক সংখ্যা। 13-র পরের মৌলিক সংখ্যা কত? 17 হয়ে গেল, একদম খুব সহজেই তুমি করতে পারবে। দেখো পরবর্তী সংখ্যাটি নির্ণয় করতে বলেছে, তাহলে তুমি কি করবে? এখানে তুমি এখানে দেখো পার্থক্য তুমি যদি খুঁজে বার করো, তুমি এখানে পার্থক্য খুঁজে বার করে দেখো, পার্থক্য খুঁজতে পারলে এখানে 3, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 7, এখানে হচ্ছে কত 17, তার মানে এখানে হচ্ছে 9 হচ্ছে, আর এখানে তাহলে কত হবে বলো? 11 হবে। 3, 5, 7 সব বিজোড় হচ্ছে, মানে 2 2 করে বাড়ছে, তাহলে 11 তুমি যদি এখানে যোগ করো 37 হচ্ছে আমাদের অপশান 2 হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর, ঠিক আছে? দেখো এই অঙ্কটা বলছে প্রশ্ন চিহ্ন স্থানে কি আসবে সেটা তোমাকে বার করতে বলেছে। বারবার করে আমি একটা কথা বলি, এই যে জিআই নাম্বার সিরিজের সময় আর কিছু মাথায় আসুক না আসুক তুমি পার্থক্য করবা। এখানে দেখো এইখানে জিজ্ঞাসা আছে, মানে আমি এই দিক থেকে আমরা দেখব এই 3টে সংখ্যা বা 4টের মধ্যে আমরা কি সম্পর্ক, পার্থক্য কি সেটা দেখার চেষ্টা করব। এখানে তুমি বলছো দা 25, তাই না? এখানে তুমি বলছো দা 20-র পার্থক্য, এখানে 15-র পার্থক্য, তাহলে বলো এখানে কতর পার্থক্য? 10-এর পার্থক্য, আর এখানে হবে 5-এর পার্থক্য। মানে 100 থেকে 5 যদি আমরা কমিয়ে দিই তাহলে 95 হয়, অথবা 85-র সঙ্গে 10 যদি বাড়িয়ে দিই তাও সেই 95 হয়। অপশান 2 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। চলো বলো কি করবা? পার্থক্য দেখছি এখানে +4, আর এখানে আছে 16, এখানে আছে 36, এখানে কিছু নেই জানি না, এখানেও জানি না। 4, 16, 36 দিকে কি বলছো তুমি বলো? 2-এর স্কোয়ার, 4-এর স্কোয়ার, 6-এর স্কোয়ার, তার মানে 2, 4, 6, 8-এর স্কোয়ার কত? 64, মানে এই 36 আর এই জিজ্ঞাসা যে সংখ্যাটা হবে তাদের পার্থক্য 64। বুঝতে পারলে বিষয়টা আমি কি বলছি? তাহলে এই জিজ্ঞাসার জায়গায় কি বসবে, মানে 36 আর 64 যোগ করলে তুমি সঙ্গে সঙ্গে বলবা যে 60 আর 30 90, আর 6 আর 4 10 মানে 100 হবে। 100 কোথায় রয়েছে দেখো অপশানে? হ্যাঁ অপশান 2-এই তো রয়েছে। হয়ে গেল, একদম ইজি। বলো প্রশ্ন চিহ্ন স্থানে কি আসবে? দেখো আর কিছু আমরা পারি না পারি, আমরা জানি পার্থক্য, তাই না? দেখো তাহলে এখানে পার্থক্য 2, এখানে 5, এখানে 7, এখানে কত আছে? এখানে দেখো হচ্ছে একটু বেশি হয়ে যাচ্ছে, মানে পার্থক্য এখানে প্রায় 16 হয়ে যাচ্ছে, মানে এদের পার্থক্য বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে কাজে লাগলো না, আমরা কি করব? তাহলে এখানে গুণ। দেখো যখনই পার্থক্য, আমি বারবার করে প্রথম দিন মানে প্রথম ক্লাসের আমি প্রথমেই বলেছি যে দেখবা পার্থক্যগুলো যদি একটু বেশি বেশি থাকে তাহলে গুণ করে যোগ বিয়োগ, তার থেকে যদি একটু বেশি থাকে তাহলে স্কোয়ার করে যোগ বিয়োগ, যদি তার থেকেও একটু বেশি বেশি থাকে তাহলে সেগুলো হচ্ছে কিউব করে যোগ বিয়োগ। তাহলে এখানে তুমি যদি দেখো 1-এর সঙ্গে এটা গুণ করে যোগ বিয়োগ হতে পারে কারণ একটু বেশি বেশি, 1-এর সঙ্গে 1 গুণ করে যদি 1 যোগ করো
এই 2 যোগ করো 3 আসছে, 3-এর সঙ্গে যদি তুমি 2 গুণ করে 2 যোগ করো, এই 1 যোগ করো, তাহলে 3 দুগুণে 6 7। দেখো 7 দুগুণে 14 আর 15, এক কিচ্ছু ভাবতে হবে না। দেখো এখানে দেখো 1-এর সঙ্গে 1 যোগ করো, মানে 1-এর সঙ্গে 2 গুণ করো, 2 অক্ষে 2 আর 1-এ 3। দেখো 3 দুগুণে হচ্ছে 6 আর 1-এ 7, 7 দুগুণে 14 আর 1-এ 15, 15 দুগুণে 30 আর 1-এ 31, 31 দুগুণে 62 আর 1-এ 63। বুঝা গেল? চলো দেখো কি করবা, পার্থক্যর দিকে নজর দাও, সঙ্গে সঙ্গে বলতে পারবা যে এখানে পার্থক্য দাদা 20 কমছে -20, এখানে আবার কি হলো 60 বেড়ে গেল +20, আবার এখানে 20 কমে গেল -20, আবার এখানে 60 বেড়ে গেল +20, এবার হবে -20 মানে 120। চলো উত্তর হয়ে গেছে, অপশন 3 এখানে সঠিক উত্তর। দেখো দেখো পরবর্তী প্রশ্নটা বলছে যে পরবর্তী পদটি নির্ণয় করো। খুব সহজেই তুমি আগে একটু লিখে নাও যে 2/3 আর এখানে 4/7, 7/13 আর এখানে আছে 11/21। পার্থক্যর উপর কাজ করবা সবসময়, আমি একটা কথা বারবার বলি, এখানে 2-এর পার্থক্য, 3-এর পার্থক্য, 7 আর 4 11 হয়, মানে 4-এর পার্থক্য, তাহলে এবার নিশ্চয়ই 5-এর পার্থক্য হয়ে তুমি বলবা 11 আর 5 তোমার হচ্ছে 16 হচ্ছে ওপরে। আর নিচে তুমি যদি দেখো এখানে কত পার্থক্য, 4, এখানে হচ্ছে 6 আর এখানে হচ্ছে 8, তাহলে এখানে 10 হবে, 21 আর 10 31, 16/31 কোথায় রয়েছে অপশানে? দেখো অপশান 3 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। চলো দেখো পরবর্তী পদটি নির্ণয় করো। এবার দেখো এই যে পার্থক্যগুলো, এগুলো কিন্তু নিজেকে ধরে নিতে হবে, পার্থক্যগুলো একটু বেশি আছে। এই 5 আর 26 দেখে তোমার কি মনে হচ্ছে পার্থক্য যখনই একটু বেশি থাকবে তখন আমরা হয় গুণ করে যোগ বিয়োগ, নাই বর্গ করে যোগ বিয়োগ। তাহলে এখানে তুমি দেখো যদি গুণ করে যোগ বিয়োগই হতো তাহলে 5-এর সাথে কিছু একটা গুণ করে যোগ, তখন 5-এর সাথে 5 গুণ করে যোগ 1, 25 আর 26, মানে 5-এর সাথে 5 গুণ মানে এটা বর্গেই চলে যাচ্ছে, 5-এর স্কোয়ার যোগ 1। বুঝতে পারলে? তাহলে এখানে আমরা কি ফলো করছে, এখানে ওরা বর্গ মানে স্কোয়ারকে ফলো করছে, এইভাবে নিজেকে ধরে নিতে হবে। হ্যাঁ, তাহলে এখানে দেখো তুমি সঙ্গে সঙ্গে বলবা 5-এর স্কোয়ার +1, তাহলে এই 2 থেকে 5 হলো মানে 2-এর স্কোয়ার +1, একদম তাই হচ্ছে। তাহলে দেখো তাহলে এখানে কি হবে, যেটা থাকবে তার স্কোয়ার করে +1। দেখো 26-এর স্কোয়ার করলে হচ্ছে 676 আর তার সাথে 1 যোগ করলে 77, 677, অপশন 3 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দেখো পরবর্তী প্রশ্ন বলছে যে প্রশ্ন চিহ্ন স্থানে কি আসবে, খুব ভালো একটা জিআই, সুন্দর করে বুঝে নাও। দেখো 1/8, তারপরে জিজ্ঞাসা রয়েছে 3/4, তারপরে হচ্ছে 3, 15, 90। এবার জিজ্ঞাসাটা যেহেতু প্রথম দিকে রয়েছে তাহলে শেষের দিককার সংখ্যাগুলোর সম্পর্ক খোঁজো। দেখো এদের পার্থক্য কিন্তু একটু বেশি বেশি, তাহলে তুমি এখানে একটা জিনিস লক্ষ্য করছো যে দেখো 3-এর সাথে 5 গুণ করলে 15 আসে, 15-র সাথে 6 গুণ করলে 90 আসে, মানে এবার তুমি ধরে ফেলেছো যে 6 গুণ হলো, 5 গুণ হলো, এই যে সংখ্যাটা এর সাথে কি 4 গুণ করলে 3 আসে? অবশ্যই আসে, 4 4 কেটে গিয়ে 3 আসে। তার মানে এখানে যে সংখ্যাটা আসবে তার সঙ্গে 3 গুণ হয়ে এটা এসেছে, তাহলে এখানে যে সংখ্যাটা আছে তার সঙ্গে 2 গুণ করে জিজ্ঞাসাটা এসেছে। তুমি সঙ্গে সঙ্গে বলবা 1/8-এর সঙ্গে যদি তুমি 2 গুণ করো কেটে গিয়ে 1/4 হয়, একদম ইজিভাবে তুমি করে নিবা, অপশান 2 আমাদের সঠিক উত্তর হয়ে গেল। চলো দেখো প্রশ্ন চিহ্ন স্থানে কি আসবে, খুব সহজেই তুমি কিভাবে করবা। দেখো এদের কি করবা, দেখো তুমি এখানে দেখতে পাচ্ছ যে অল্টারনেট করে যাচ্ছে। দেখো 3 দুগুণে 6, এবার দেখো 3 6 18, এবার দেখো 4 18 72, মানে এর সঙ্গে 2 গুণ হয়েছে প্রথমটার সঙ্গে, তারপরের সঙ্গে 3 গুণ হলো, এবার 18-র সঙ্গে 4 গুণ হলো, এর সঙ্গে 5 গুণ করে এটা আসবে, আমাদের ওটার দরকার নেই। নিচেরটা দেখি, দেখো 2 থেকে 3 হলো, 3 থেকে 4 হলো, না ওইটাই তো দরকার, 4 থেকে 5 এটাই দরকার। হ্যাঁ, তাহলে এর সঙ্গে কত 5 গুণ হবে, দেখো 5 × 72, 10 0 আর 36, 360, কোথায়? হ্যাঁ, অপশান 4-ই আমাদের সঠিক উত্তর হচ্ছে। দেখো চলো কি করবা, সঙ্গে সঙ্গে তুমি এখানে দেখতে পাচ্ছ একটা জিনিস, তুমি এখানে লক্ষ্য করো যে হ্যাঁ এই দুটো যোগ করলাম, 7 আর 2 যোগ করে কিন্তু 9 আসছে, বিষয়টা বুঝতে পারলে? এই দুটো যোগ করে কিন্তু 11 আসছে, এই দুটো মানে 4 আর 9 যোগ করলে 13 আসছে, 5 আর 10 যোগ করে কত আসবে? তুমি সঙ্গে সঙ্গে বললে 15 আসবে, একদম ইজিভাবে আমরা বার করে ফেললাম, অপশান 4 আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দেখো এই প্রশ্নটা কি বলছে যে হ্যাঁ জিজ্ঞাসার জায়গায় কি আসবে, দেখো 1/32, ভালো করে বুঝবা, খুব ভালো প্রশ্ন। 1/16, 1/4 জিজ্ঞাসা
আছে 32 আর তারপরে রয়েছে 1024। 32-এর স্কোয়ার কিন্তু 1024 হয়, তাই না? এবার দেখো তুমি এখানে কি করবা, যেহেতু অনেক বড় বড় গ্যাপ, তার মানে এখানে গুণের কোনো সম্পর্ক আছে, তাই না? দেখো 1/32 থেকে তুমি বোঝো যে 1/16 আসে, মানে এখান থেকে যদি আমি 2 দিয়ে গুণ করি 16 আসলো, এখানে 4 দিয়ে গুণ করলে 1/4 আসলো, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8 দিয়ে গুণ করলে যদি জিজ্ঞাসার জায়গায় কি আসবে, 2 আসবে। এবার এই 2 এর সঙ্গে 16 গুণ করলে 32, একদম ঠিক আমরা ধরে নিয়েছি, তাহলে 2 হবে সঠিক উত্তর। বুঝতে পারলে? অপশন 3 আমাদের সঠিক উত্তর হয়ে গেল। দেখো প্রশ্ন চিহ্ন স্থানে কি আসবে, পরবর্তী প্রশ্নটা খুব সহজে কিভাবে করবে দেখো। যদি পার্থক্যগুলো তুমি যে দেখো, এখানে কিছু নেই, শূন্য, এখানে 1.5 আছে 1.5, আর এখানে হচ্ছে 1.5 থেকে আবার হয়ে গেল তোমার হচ্ছে 9, মানে 4.5, ঠিক আছে? পার্থক্যগুলো দেখলে পরে আমাদের দেখতে পাচ্ছি বড় বড় হয়ে যাচ্ছে, আমরা তাহলে এখানে গুণ করে যোগ বিয়োগ দেখবো। দেখো 3-এর সঙ্গে যদি আমি 1 গুণ করি 3ই হয়। দেখো 3-এর সাথে যদি 4.5 আনতে গেলে 1.5 গুণ করতে হচ্ছে, 4.5-এর সাথে 9 আনতে গেলে 2 গুণ করতে হচ্ছে, 9 থেকে 22.5 মানে এখানে 2.5 গুণ, 9-এর সাথে 2.5 গুণ করলে 9 দুগুণে 18, হ্যাঁ, আর এদিকে হ্যাঁ ঠিক আছে 22.5 আসছে, ঠিক আছে। তাহলে এখানে 2.5 গুণ হলে পরে 3 গুণ হলে এটা আসলো, এখানে দেখো এর সাথে 3.5 গুণ করলে পরে কি আসে সেটা দেখো। তাহলে 6.7.5 এর সাথে 3.5 গুণ করো, দেখো 3 গুণ করলে কি আসছে, 3 গুণ তুমি যদি করো আগেই, যে 3 7 21 তোমার হচ্ছে 1, আর 2 থাকছে 18 21, মানে 211 থেকে বেশি আর নিচে পয়েন্ট হবে। দেখো 211 থেকে বেশি, দেখো পয়েন্টে উত্তর হবে, এটা আমরা বুঝতেই পারলাম, তাই না? দুটোরই লাস্টে 0.5 ছিল, আর এখানেও তোমার হচ্ছে 3.5, এখানেও 5 ছিল, তাহলে 25 তো আসবেই। এবার 25 যেহেতু আসবে, দুটোতেই 25 রয়েছে, এবার দেখতে পাচ্ছি আগেরটা গুণ করে আমরা ধরে নিলাম যে 200-র ওপরে হবে, তার মানে এটা উত্তর হতে বাধ্য। আমরা ক্যালকুলেশন করব না, যাব না গুণে। 1 মিনিট, বুঝতে পারলাম কি বলতে চাইছি? চলো দেখো কি আসবে বলো। সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ পার্থক্য বেশি, মানে গুণের সম্পর্ক, দেখো এর সাথে 3 গুণ করলে হলো কত, 15 হলো। এবার এর সঙ্গে কোনো কিছু গুণ করলে তো 50 আসে না, তার মানে তুমি এখানে কি করবা, এবার তুমি এখানে দেখবা যে 0 থেকে 5 হয়েছে, মানে আবার 5 থেকে 15 হলো। দেখো 5-এর সঙ্গে 2 গুণ করে যদি 5 যোগ করো তাও 15 হয়, 15-র সাথে 3 গুণ করে 5 যোগ করলে 50, একদম ঠিক হবে। 50-এর সাথে 4 গুণ করে 5 যোগ, এর সাথে 5 গুণ করে 5 যোগ, মানে 205-এর সাথে 5 গুণ করে 5 যোগ, 5 5 25, 5 দুগুণে 1000, 25 আর 10, এই 5 1030, 1030, ঠিক আছে, হয়ে গেল। চলো আর নেই, হয়ে গেছে আমাদের। তাহলে বস দেখো যদি ভালো লাগে, মানে ক্লাসটা কেমন লাগলো, এইভাবে প্রতিদিন পাবে। আজকে আমাদের তাহলে এই যে নাম্বার সিরিজ কমপ্লিট হয়ে গেল। এবার আমরা জিকে প্রিভিয়াস এর 5টা প্রশ্ন দেখবো, তাহলে পরে আজকে ক্লাস কমপ্লিট। চলো 2023-এর কলকাতা পুলিশ কনস্টেবলের যে এক্সামটা হয়েছিল সেখান থেকে আমরা 5টা প্রশ্ন তুলেছি এবং সেই প্রশ্নগুলো একদম বিস্তারিত আলোচনা করে নেব। দেখো পরীক্ষায় প্রশ্নটা ছিল যে গ্রানাইট কোন ধরনের শিলার উদাহরণ, সঠিক উত্তর আগ্নেয় শিলা। তাহলে গ্রানাইট হলো আগ্নেয় শিলার উদাহরণ। এবার তুমি একটু বিস্তারিত এগুলো জেনে নেবে। দেখো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পড়া মানে এই নয় যে প্রশ্ন আর অ্যান্সার পড়লাম হয়ে গেল, একটু বিস্তারিত তোমাকে পড়তে হবে, তবেই তো তুমি সেখান থেকে কমন পাবে, তাই না? দেখো শিলা কি, মাথায় রাখবে ভূত্বক যে সকল উপাদান দ্বারা গঠিত তাদের সাধারণ নামই হচ্ছে শিলা। তাহলে কি বললাম বস, যে ভূত্বক যে সকল উপাদান দ্বারা গঠিত তাদের সাধারণ নামকে শিলা বলা হয়। এবার উৎপত্তি ও গঠন অনুযায়ী শিলা হচ্ছে 3 প্রকারের, আগ্নেয় শিলা, পাললিক শিলা, আর একটা আছে রূপান্তরিত শিলা। তা আগ্নেয় শিলা কি, মাথায় রাখবে আগ্নেয় শিলা হলো পৃথিবীর ভূত্বকের নিচ থেকে গলিত ম্যাগমা শীতল ও দৃঢ় হওয়ার ফলে আগ্নেয় শিলা গঠিত হয়। তাহলে আগ্নেয় শিলা গঠিত হয় কি, পৃথিবীর ভূত্বকের নিচ থেকে যে গলিত ম্যাগমা রয়েছে সেগুলো ঠান্ডা হয়ে জমা হয়ে আগ্নেয় শিলা তৈরি হয়। যেমন গ্রানাইট হচ্ছে আগ্নেয় শিলার উদাহরণ, গ্র্যাম্ব্রো, তারপরে মাথায় রাখবে যে ব্যাসল্ট, এগুলো সবই হচ্ছে আগ্নেয় শিলার উদাহরণ। দেখো পাললিক শিলার কথায় যদি আসি, মাথায় রাখবে যে পাললিক শিলা হচ্ছে কি, মাথায় রাখবে যে পৃথিবী পৃষ্ঠে আবহাওয়া এবং বৃষ্টিপাতের প্রক্রিয়ার দ্বারা গঠিত হয়। কি বললাম, পৃথিবী পৃষ্ঠে আবহাওয়া ও বৃষ্টির পাতের প্রক্রিয়ার দ্বারা গঠিত হয় পাললিক শিলা। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে যে পৃথিবী পৃষ্ঠের আবহাওয়া এবং বৃষ্টিপাতের প্রক্রিয়ার দ্বারা গঠিত হয় নিম্নের কোন শিলা, উত্তর হবে পাললিক শিলা। বোঝা গেল? যেমন বেলে পাথর, সেল, চুনা পাথর, কাদা পাথর সবই পাললিক শিলার উদাহরণ। চলে আসি রূপান্তরিত শিলা। মাথায় রাখবে যে পৃথিবীর অভ্যন্তরে
উষ্ণ তাপ উচ্চ চাপের পরিবর্তনের ফলে শিলাগুলো গঠিত হয়। কি বললাম? পৃথিবীর অভ্যন্তরে মানে ভেতরে উচ্চ তাপ এবং উচ্চ চাপের পরিবর্তনের ফলে যে শিলা গঠিত হয় সেটা হচ্ছে রূপান্তরিত শিলা। যেমন স্লেট, সিল্ট, তারপরে মাথায় রাখবে যে নেইসয়েড, মার্বেল, কোয়াটারজাইট, ঠিক আছে, কোয়ার্টজাইট, এগুলো সবই হচ্ছে কিন্তু রূপান্তরিত শিলার উদাহরণ। এবার দেখো কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেমন গন্ডোয়ানা শিলাবিন্যাস কয়লা খনির জন্য বিখ্যাত। মাথায় রাখবে যে গন্ডোয়ানা শিলাবিন্যাস কয়লা খনিজের জন্য বিখ্যাত। গ্রানাইট এক প্রকারের প্লুটেনিক শিলার উদাহরণ। মাথায় রাখবে আমরা দেখলাম যে গ্রানাইট হলো আগ্নেয় শিলার উদাহরণ, কিন্তু যদি পরীক্ষা আসে যে নিম্নের কোনটি প্লুটোনিক শিলার উদাহরণ, অপশনে গ্রানাইট রয়েছে, সঠিক উত্তর করে দিয়ে আসবে। ঠিক আছে, মাথায় রাখবে ব্যাথলিথ। ব্যাথলিথ এক প্রকারের বৃহৎ ভর বিশিষ্ট আগ্নেয় শিলা। গ্রানাইট হলো একটি মোটা দানাযুক্ত আগ্নেয় শিলা যাতে কোয়ার্টার্স এবং ফেলসপার থাকে। কি বললাম? গ্রানাইট হলো মোটা দানাযুক্ত আগ্নেয় শিলা যাতে কোয়ার্টার্স এবং ফেলসপার থাকে। ঠিক আছে, তারপরে দেখো হিমবাহ সঞ্চিত কণাকৃতি দানা বিশিষ্ট পদার্থ থেকে গঠিত শিলাকে টিলাইট বলা হয়। তাহলে হিমবাহ সঞ্চিত কণাকৃতি দানা বিশিষ্ট পদার্থ থেকে গঠিত শিলাকে কি বলে? টিলাইট বলা হয়। এবার দেখো আগ্নেয় শিলা থেকে রূপান্তরিত একটি শিলার নাম হলো নিস। ঠিক আছে, তাহলে আগ্নেয় শিলা থেকে রূপান্তরিত শিলায় পরিণত হওয়া একটি শিলা হলো নিস, মাথায় রাখবে। প্রবাল এবং বিভিন্ন সামুদ্রিক দেহজাত বালুকণা জমাট বেঁধে পাললিক শিলা তোমার হচ্ছে ওপেল এর সৃষ্টি করে। তাহলে কি বললাম? মাথায় রাখবে যে ওপেল কিভাবে সৃষ্টি হয়। মাথায় রাখবে যে প্রবাল ও বিভিন্ন সামুদ্রিক দেহজাত বালুকণা জমাট বেঁধে পাললিক শিলায় কি হয়? এই ওপেল সৃষ্টি করে। পাললিক শিলার জীবাশ্ম দেখা যায়। মাথায় রাখবে পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়। পরীক্ষা আসে যে জীবাশ্ম দেখা যায় কোন শিলায়? মাথায় রাখবে পাললিক শিলায়। চলো দ্বিতীয় প্রশ্নটা ছিল যে ঝুলন্ত উপত্যকা নিম্নলিখিত কিসের দ্বারা সৃষ্ট ভূমিরূপের উদাহরণ। মাথায় রাখবে ঝুলন্ত উপত্যকা হিমবাহ দ্বারা সৃষ্ট ভূমিরূপের উদাহরণ। এবার দেখো এখান থেকে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু মাথায় রাখবে যে বারখান সৃষ্টি হয় বায়ুর সঞ্চয় কার্যের ফলে। চলমান বালিয়াড়িকে ধ্যান বলে। তারপরে মাথায় রাখবে যে ড্রামলিন হলো হিমবাহ দ্বারা সৃষ্ট একটি ভূমিরূপ। ঠিক আছে, তাহলে পরীক্ষা আসবে যে ড্রামলিন নিম্নলিখিত কোনটির দ্বারা সৃষ্ট একটি ভূমিরূপ? হিমবাহ দ্বারা সৃষ্ট একটি ভূমিরূপ। বলছে শুষ্ক অঞ্চলে কোমল শিলার উপর গঠিত নদী উপত্যকা ক্যানিয়ন নামে পরিচিত। ঠিক আছে, বলছে দেখো রসে মতনে সৃষ্টি হয় হিমবাহের ক্ষয় কার্যের ফলে। ঠিক আছে, তাহলে রসে মতনে সৃষ্টি হয় হিমবাহের ক্ষয় কার্যের ফলে। হিমবাহ থেকে নিঃসৃত জলস্রোতের মাধ্যমে হিমবাহ উপত্যকায় যে সমস্ত পলি সঞ্চিত তাকে ভ্যালি ট্রেন বলা হয়। খুব ভালো তথ্য, মাথায় রাখবে যে হিমবাহ থেকে নিঃসৃত জলস্রোতের মাধ্যমে হিমবাহ উপত্যকায় যে সমস্ত পলি সঞ্চিত হয় তাকে ভ্যালি ট্রেন বলে। বলছে দেখো যে এরিটি হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ। মাথায় রাখবে এরিটি হলো হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ। বায়ু এবং জলধারার যৌথ ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে গঠিত হয় পেডিমেন্ট। ঠিক আছে, কি বললাম? মাথায় রাখবে যে পেডিমেন্ট গঠিত হয় বায়ু ও জলধারার যৌথ ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে। তারপরে বলছে দেখো প্রায় সমতল মরুভূমির মধ্যে বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে থাকা কঠিন শিলাগঠিত টিলাগুলিকে ইনসেলবার্জ বলা হয়। ঠিক আছে, পরীক্ষা আসবে যে ইনসেলবার্জ কি? চারটে বড় বড় ধরো অপশন দিয়ে দেবে, তার মধ্যে একটা থাকবে যে প্রায় সমতল মরুভূমির মধ্যে বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে থাকা একটি কঠিন শিলারূপ। ঠিক আছে, এরকম দিয়ে দেবে, সেটা সঠিক উত্তর করবে। দেখো মন্থকূপ সৃষ্টি হয় নদীর ক্ষয়কার্যের ফলে। মাথায় রাখবে মন্থকূপ সৃষ্টি হয় নদীর ক্ষয়কার্যের ফলে। হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গ্রাব রেখার সৃষ্টি হওয়া ত্রিকোণাকার ভূমিরূপকে কেম বলে। খুব ভালো একটা তথ্য, মাথায় রাখবে যে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গ্রাব রেখায় সৃষ্টি হওয়া ত্রিকোণাকার ভূমিকে কেম বলা হয়। ঠিক আছে, দেখো পরের পয়েন্ট বলছে যে পার্বত্য প্রবাহে নদী উপত্যকার আকৃতি ইংরেজি ভি অক্ষরের মতো হয়। তাহলে পার্বত্য প্রবাহে নদী উপত্যকার আকৃতি কেমন হয়? ভি আকৃতির। আর পার্বত্য অঞ্চলে হিমবাহ উপত্যকার আকৃতি হয় ইউ আকৃতির মতো। মাথায় রাখবে সমুদ্র উপকূল সংলগ্ন আংশিক জলপূর্ণ গিরিখাতকে বলা হয় ফিয়র্ড। খুব ভালো প্রশ্ন যে সমুদ্র উপকূল সংলগ্ন আংশিক জলপূর্ণ গিরিখাতকে ফিয়র্ড বলে। প্রস্তরময় অমসৃণ মরুভূমিকে হামাদা বলে। ঠিক আছে, প্রস্তরময় অমসৃণ মরুভূমিকে হামাদা বলে। দেখো এই প্রশ্নটা এসেছিল পরীক্ষায়, যে বল দ্বারা পৃথিবী কোনো বস্তুকে নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বস্তুর কি বলে? সেটা হচ্ছে ওজন বা ভার বলে। মাথায় রাখবে যে বল দ্বারা পৃথিবী কোনো বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে সেটাই হচ্ছে কি? বস্তুর ওজন বা
ভার, ঠিক আছে। এখানে মাথায় রাখবে ঘনত্ব সমান ভর বাই আয়তন, এটা একটু তুলে দিয়েছি, এটা মাথায় রাখবে যে ঘনত্ব সমান ভর বাই আয়তন। আচ্ছা, ওজনের একক কি? নিউটন। ওজন পরিমাপ করা স্প্রিং তোলাযন্ত্রের সাহায্যে। পদার্থের ভেতরের মোট পরিমাণকেই পদার্থের ভর বলা হয়। তাহলে ভর কাকে বলে? দেখো ভার এসেছে, এবার ভর আসতে পারে। ভর হচ্ছে পদার্থের ভেতরের মোট যে পরিমাণ, সেই পরিমাণকেই পদার্থের ভর বলা হয়, ঠিক আছে। ভরের একক কি? ভরের একক হচ্ছে, মাথায় রাখবে কেজি, ঠিক আছে। 1 মিনিট, হ্যাঁ দেখো, আচ্ছা ভরের একক হচ্ছে কি বললাম? কেজি, মাথায় রাখবে, ঠিক আছে। তারপরে দেখো ভর পরিমাপ করা হয় সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে। দেখো তারপরে পয়েন্ট বলছে যে বাহ্যিক কারণে কোনো বস্তুর জড়তার ধর্মের পরিবর্তন ঘটে তাকে বল বলা হয়। তাহলে কি বললাম? যে বাহ্যিক কারণে কোনো বস্তুর জড়তার ধর্মের পরিবর্তন ঘটে তাকে বল বলে। বলের একক কিন্তু নিউটন, মাথায় রাখবে, বলের একক কি? নিউটন। আচ্ছা, যখন একটি বস্তু নির্দিষ্ট উচ্চতা থেকে পৃথিবীর পৃষ্ঠের দিকে অবাধে পড়ে তখন তার বেগের পরিবর্তন হয় এবং বেগের এই পরিবর্তন বস্তুকে অভিকর্ষ ত্বরণ তৈরি করে, মাথায় রাখবে। দেখো চাঁদের পৃষ্ঠে একটি বস্তুর ওজন যদি 60 নিউটন হয়, পৃথিবী পৃষ্ঠে তার ওজন হবে 360 নিউটন, মাথায় রাখবে। মানে এটা উল্টো করে দিয়েছে, যদি পৃথিবীতে কোনো বস্তুর ওজন 60 কেজি হয়, চাঁদে গিয়ে সেটা হয়ে যাবে 6 কেজি, ঠিক আছে। মানে পৃথিবীতে যা হয় চাঁদে গিয়ে তার 6 ভাগের 1 ভাগ হয়ে যায়। এবার চাঁদে বলেছে এখানে যে 60 নিউটন, তাহলে পৃথিবীতে তার 6 গুণ হয়ে যাবে, মানে এটা উল্টো করে দিয়েছে, তার 360 নিউটন হয়ে যাচ্ছে। বিষয়টা বুঝতে পারলে? দেখো অভিকর্ষীয় ত্বরণের মান পৃথিবী পৃষ্ঠে সর্বোচ্চ হয়, তাহলে অভিকর্ষীয় ত্বরণের মান কোথায় সর্বোচ্চ? পৃথিবী পৃষ্ঠে, মাথায় রাখবে। পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষীয় ত্বরণের মান কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। খুব ভালো পয়েন্ট, মাথায় রাখবে। আচ্ছা, বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়। তাহলে ত্বরণ কাকে বলে? বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। বলছে আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তীয় পথে কোনো কণা ভি দ্রুতি নিয়ে ঘুরলে ওই কণার ত্বরণের মান কি হবে? ভি স্কোয়ার বাই আর। এই ছোট্ট করে একটা সূত্রের মাধ্যমে আমি একটু বলে দিলাম, যদি এরকম টাইপের প্রশ্ন চলে আসে যে 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তীয় পথে চলমান কোনো তোমার হচ্ছে 20 দ্রুতি নিয়ে ঘুরলে ওই কণার তোমার হচ্ছে ত্বরণের মানকেও তখন তুমি এই সূত্রটা লাগিয়ে দেবা যে ভি স্কোয়ার বাই আর, ঠিক আছে। তাহলেই অ্যান্সার চলে আসবে। দেখো পরের পয়েন্ট বলছে যে অভিন্ন বৃত্তীয় গতিতে একটি বস্তুকে বজায় রাখতে কোন বল প্রয়োজন? সেটা হচ্ছে অভিকেন্দ্রিক বলের প্রয়োজন। কি বললাম? অভিন্ন বৃত্তীয় গতিতে একটি বস্তুকে বজায় রাখতে যে বলের প্রয়োজন হয় সেটা হচ্ছে অভিকেন্দ্রিক বলের প্রয়োজন হয়। মাথায় রাখবে সমবৃত্তীয় গতির ক্ষেত্রে কেন্দ্রাভিমুখী বল দ্বারা সম্পূর্ণ কাজ শূন্য হয়, ঠিক আছে। এটাও কিন্তু ভালো পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু সেই লেভেলের, মাথায় রাখবে। বলছে দেখো এটা এসেছিল পরীক্ষায় যে গয়োটার রোগটি কিসের কারণে হয়? মাথায় রাখবে হাইপোথাইরয়েডিজমের কারণে গয়োটার রোগটা হয়ে থাকে। অপশনে এটাই ছিল, এটা আমাদের সঠিক উত্তর যে হাইপোথাইরয়েডিজমের কারণে গয়োটার রোগটি হয়ে থাকে। মানবদের বিভিন্ন রোগ, যেমন দেখো আয়োডিনের অভাবে কী রোগ হয়? গলগণ্ড রোগটা হয়ে থাকে। যক্ষা রোগটি মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস ব্যাকটেরিয়ার কারণে সৃষ্ট একটি রোগ, এটা মাথায় রাখবে। ইটাই রোগটা মাথায় রাখবে ক্যাডমিয়ামের কারণে হয়, ইটাই রোগ ক্যাডমিয়ামের কারণে হয়। মিনামাটা রোগটা হয় পারদের কারণে। তারপরে মাথায় রাখবে ব্ল্যাকফুট, এই রোগটি হয় আর্সেনিকের কারণে। ব্লুবেরি সিনড্রোম এই রোগটা হয় নাইট্রেট এর কারণে, ঠিক আছে। দেখো চিকেন পক্স, এটা হয় ভ্যারিসেলা ভাইরাসের কারণে। আমাশয়ের জন্য দায়ী ব্যাকটেরিয়া যদি বলে সেটা হচ্ছে সিগেলা, মাথায় রাখবে। আমাশয়ের জন্য দায়ী ব্যাকটেরিয়া হলো সিগেলা। কলেরা রোগটি হয় ভিব্রিও কলেরি ব্যাকটেরিয়া থেকে, ঠিক আছে। তারপরে দেখো বলছে ভ্যারিওলা ভাইরাসের কারণে গুটি বসন্ত রোগটা হয়। কি বললাম? ভ্যারিওলা ভাইরাসের কারণে গুটি বসন্ত রোগ হয়। আচ্ছা মাথায় রাখবে যে 1796 সালে এডওয়ার্ড জেনার এই গুটি বসন্তের টিকাটা আবিষ্কার করেছিল। তাই গুটি বসন্তের টিকা আবিষ্কার করে কে? এডওয়ার্ড জেনার। কত সালে? 1796। বিসিজির ফুল ফর্ম কি? ব্যাসিল, মাথায় রাখবে ব্যাসিল ক্যালমেট গুয়েরিন, ঠিক আছে। বিসিজি বলে তো ব্যাসিল ক্যালমেট গুয়েরিন। এটি যক্ষা রোগের একটি ভ্যাকসিন, বিসিজি, ঠিক আছে। ওআরএস এর ফুল ফর্ম, এটাও পরীক্ষা আসে, মাথায় রাখবে যে ওরাল রিহাইড্রেশন সলিউশন, ঠিক আছে। দেখো ত্বকের ক্যান্সারের জন্য দায়ী অতিবেগুনি রশ্মি, মাথায় রাখবে।
দেখো ভাইরাস দ্বারা সৃষ্ট রোগগুলো একটু মাথায় রাখবে, যে পরীক্ষা আছে যে নিম্নের কোনটি ভাইরাস ঘটিত রোগ নয়, 4টে অপশনের মধ্যে 3টে থাকবে আর একটা অন্য কিছু দিয়ে দেবে। মাথায় রাখবে যে হাম, মাম্পস, গুটি বসন্ত, রুবেলা, জল বসন্ত, হেপাটাইটিস, পোলিও, জলাতঙ্ক, ঠিক আছে, ইবোলা, হান্ত জ্বর, কোভিড-19 এগুলো সবই কিন্তু ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ। আর ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট রোগ বললে পরে মাথায় রাখবে যে যক্ষা, টিটেনাস, ডিপথেরিয়া, হুপিং কাশি, টাইফয়েড, কলেরা, কুষ্ঠ এগুলো সব কিন্তু ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট রোগ। চলো দেখো 5 নম্বর পরে প্রশ্নটা বলছে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমান নাম কি? এটা পরীক্ষা এসেছিল 2023-এর কলকাতা পুলিশ কনস্টেবলে, ঠিক আছে। সঠিক উত্তর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এবার দেখো আমরা ডিটেলসে পড়ে নিচ্ছি, এই কারণেই এই যে প্রশ্নগুলো এসেছে এবার ডিটেলসে পড়ে নিলে এই টাইপ থেকে মানে টপিক থেকে প্রশ্ন তুললে আমরা সেগুলো যাতে কমন পাই, বুঝতে পারলে? এইভাবে তুমি 60 দিন পড়লে পরে তুমি বুঝতে পারবে যে তুমি কতটা, মানে বেশি না 5 দিন পড়লে তুমি দেখতে পাবে যে তুমি কতটা এগিয়ে যাচ্ছ। দেখো এখানে বলছে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমান নাম হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। মাথায় রাখবে জন মেনার্ড, কি বললাম? জন মেনার্ড কেইন্স, ঠিক আছে, জন মেনার্ড কেইন্স, তিনি 1921 সালে 7ই জানুয়ারি এই ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করেছিল। তাহলে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয়? 1921 সালে। কে প্রতিষ্ঠা করেছিল? তুমি এইটুকু মাথায় রাখবে, জন মেনার্ড, ঠিক আছে। এবার দেখো পরবর্তীকালে 1955 গিয়ে এই ব্যাংকটা এসবিআই হিসাবে নামকরণ এবং জাতীয়করণ করা হয়। তাহলে স্টেট ব্যাংক ইন্ডিয়া কবে জাতীয়করণ করা হয়েছিল? 1955-তে, ঠিক আছে। বর্তমানে চেয়ারম্যান হচ্ছে দীনেশ কুমার খাড়া, চেয়ারম্যানকে দীনেশ কুমার খাড়া। আরবিআই সম্পর্কে একটু তথ্য নিয়ে নাও, পরীক্ষা আসে যে আরবিআই বলতো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এটা হচ্ছে 1 এপ্রিল, ডেটটাও মাথায় রাখবে, 1 এপ্রিল 1935 সালে প্রতিষ্ঠিত হয়, কিন্তু 1949 সালে এটা জাতীয়করণ হয়। 1949 সালে 1 জানুয়ারি জাতীয়করণ করা হয়। আচ্ছা, ভারতের 10 টাকার নোটে জারি করেছিল আরবিআই। মাথায় রাখবে ভারতে 10 টাকার নোট জারি করেছিল কে? আরবিআই। এবার আরবিআই ভারতের ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের তত্ত্বাবধান করে, ঠিক আছে। পরীক্ষা আসবে যে নিম্নের কোন সংস্থাটি যে মানে বলবে যে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের তত্ত্বাবধান করে আরবিআই, ঠিক আছে। তারপরে দেখো ট্রেজারি বিল, এটা হচ্ছে ভারত সরকার কর্তৃক জারি করা হয়, ঠিক আছে। ট্রেজারি বিল হচ্ছে ভারত সরকার কর্তৃক জারি করা হয়। তারপরে পয়েন্ট দেখো বলছে আরবিআইয়ের গভর্নর হিসাবে দায়িত্ব পালন করা একমাত্র প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং, ঠিক আছে। তাহলে আরবিআইয়ের গভর্নর হিসাবে দায়িত্ব পালন করা একমাত্র প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। দেখো তারপরে বলছে যে এলাহাবাদ ব্যাংক হলো ভারতের প্রাচীনতম রাষ্ট্রায়ত্ত ব্যাংক। তাহলে ভারতের প্রাচীনতম রাষ্ট্রায়ত্ত ব্যাংক কোনটি? এলাহাবাদ ব্যাংক। এটা 1865 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আর ভারতের প্রতিষ্ঠিত প্রথম ব্যাংকের নাম যদি বলে সেটা হবে ব্যাংক অফ হিন্দুস্তান। ভারতে প্রতিষ্ঠিত প্রথম ব্যাংকের নাম কি? ব্যাংক অফ হিন্দুস্তান। আচ্ছা, ভারতে ক্ষুদ্র শিল্প উন্নয়ন ব্যাংক আইন কবে পাস হয়? বা মাথায় রাখবে যে ভারতে ক্ষুদ্র শিল্প উন্নয়ন ব্যাংক আইন এটা 1989 সালে পাস হয়েছিল। তার সাথে আর কিছু পয়েন্ট রয়েছে গুরুত্বপূর্ণ, দেখে নাও যে 1980 সালে 6টি ব্যাংক জাতীয়করণ করা হয়েছিল। তাহলে 6টি ব্যাংক জাতীয়করণ করা হয়েছিল কত সালে? 1980-তে। আর 1969-এ 14টি ব্যাংক জাতীয়করণ করা হয়। তাহলে 1969-এ 14টি ব্যাংক জাতীয়করণ করা হয়। আচ্ছা, টাকার যে চিহ্ন, এই দেখো টাকায় না এই চিহ্ন থাকে না, এই যে এই চিহ্নটা যদি বলে কোন দুই ভাষার সংমিশ্রণ, মাথায় রাখবে রোমান ও দেবনাগরী। এই দুই ভাষা মানে অক্ষরের আর কি, এই রোমান আর দেবনাগরী অক্ষরের সংমিশ্রণ এই চিহ্নটা। খুব ভালো পয়েন্ট, কিন্তু এই যে কটা পয়েন্ট বললাম সেই লেভেলের পয়েন্ট, ঠিক আছে, মাথায় রাখবে। তাহলে এখানে দেখো পরের পয়েন্ট কি বলছে যে ভারতের সর্বপ্রথম বিমুদ্রাকরণ কত সালে সংঘটিত হয়েছিল? 1946 সালে। মাথায় রাখবে ভারতের সর্বপ্রথম বিমুদ্রাকরণ চালু হয় বা সংঘটিত হয় 1946-এ। নাবার্ড হলো উন্নয়ন ব্যাংক যা কৃষি এবং পল্লী উন্নয়ন উপর মানে কাজ করে আর কি, কেন্দ্র করে। এটা একটা পয়েন্ট, ভালো পয়েন্ট আমি তুলে দিয়েছি। পরীক্ষা এসে হচ্ছে নাবার্ড কি। এবার 4টে অপশান ছিল বড় বড়, তার মধ্যে মাথায় রাখবে এগুলো কিন্তু দেখো যেগুলো আমি এই যে এক্সট্রা তুলেছি না, এগুলো কিন্তু বাছাই করা এই কারণেই বলছি। এসএসসি ধরো জিডি, তারপরে ধরো এসএসসি সিজিএল, তারপরে ধরো ফুড এসআই পিভিআরসের প্রশ্ন, তারপরে তুমি ধরো হচ্ছে রেলওয়ে গ্রুপ ডি, মানে নানান জায়গা থেকে আমি দেখলাম যে এই টপিক থেকে এই কোন প্রশ্নগুলো এসেছে। এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রিলেটেড ব্যাংক থেকে এই যে দেখো একদম এতে কিন্তু আরও আছে। এবার অতটা ডিটেলসে দেওয়া সম্ভব না। এবার দেখো সেই জন্য আমি এই যে একটা প্রশ্ন এসছে ব্যাংক রিলেটেড, সেখানে কিছুটা ডিটেলস ঢুকিয়ে দিলাম, আর একটা প্রশ্ন যখন ব্যাংকের রিলেটেড আসবে সেখানে আর কিছুটা ঢুকিয়ে দেবো। মানে এইভাবে আমি কিন্তু পুরো সিলেবাসটা তোমাকে কমপ্লিট করে দিচ্ছি। সেই জন্য বলছি 7টা দিন যদি মনোযোগ সহকারে আমার সঙ্গে জুড়ে থাকতে পারো বস,
চাকরি আমি তোমাকে পাইয়ে দেবো। চাকরি পাইয়ে দেবো মানে কি, আমি তোমাকে পাস করিয়ে দেবো। এবার তুমি যদি মাঠে গিয়ে ফেল করো, ঠিক আছে, তুমি যদি না দৌড়াতে পারো, সেটা কিন্তু যাই হোক, দেখো সে পরের বয়সে আগে পাস করাটাই মেন। তাহলে এখানে দেখো পরীক্ষা প্রশ্ন ছিল নাবার্ড কি, 4টে অপশন ছিল, তার মধ্যে এটাও ছিল যে উন্নয়ন ব্যাংক যা কৃষি এবং পল্লী উন্নয়নের উপর কেন্দ্র করে, এটাই আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। আর দেখো আর নেই, তাহলে 5টা প্রশ্ন আমরা শেষ করে ফেললাম। তাহলে এই দিয়ে আমরা আজকের ক্লাসটা কমপ্লিট করে ফেলেছি। ঠিক আমি তোমাকে বলছি, দেখো 8:30 8:30 বাজলে পরেই আমাদের টেলিগ্রামে যারা আছে তোমাদের মিনি মক টেস্ট পৌঁছে যাবে, ঠিক আছে? মিনি মক টেস্ট পৌঁছে যাবে, সঙ্গে সঙ্গে 20টা প্রশ্ন করে নিবা। 20টা প্রশ্ন করে না 20 মিনিট নিবা, করে নেওয়ার পরে 9টা বাজলে পরে আমি ইউটিউবে দেখবা সলিউশন পেপার দিয়ে দেবো, মানে ক্লাস করিয়ে দেবো ছোট্ট করে, সেখান থেকে একটু মিলিয়ে নেবা, ঠিক আছে? এবার তারপরে হচ্ছে দেখো, যারা পিডিএফ তো সব পেয়েই যাচ্ছ, এই পিডিএফগুলো কিন্তু আজকে সারাদিনের মধ্যে জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ভালো করে রিভিশন করবা, ম্যাথ আর জিআইটা প্র্যাকটিস করবা, ইজি আছে আজকে, সিম্পলিফিকেশন আর নাম্বার সিরিজ একদম। তাহলে আজকে সারাদিনের প্রিপারেশন তোমার কমপ্লিট, ঠিক আছে? সবাই ভালো করে পড়বা, কোনো রকমের সমস্যা হলে আমাকে কল করবা। চলো, জয় হিন্দ।